सर आप थोड़ा নমস্কার। মহালয়ার এই পূর্ণ লগ্নে ত্রিপুরা থিয়েটারের জার্নাল ত্রিপুরা থিয়েটার 2020 ও ওয়েবসাইট www.tripuratheater.com এর আনুষ্ঠানিক উদ্বোধনে আমাদের অতিথিদের এবং দর্শকদের আমরা স্বাগত জানাই, শুভেচ্ছা জানাই। আমাদের আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন ত্রিপুরা হাইকোর্টের মাননীয় বিচারপতি শ্রী শুভাশিস তলাপাত্র। আমাদের সম্মানিত অতিথি হিসেবে রয়েছেন ন্যাশনাল স্কুল অফ ড্রামার আগরতলা সেন্টার ডিরেক্টর শ্রী বিজয় কুমার সিং। মঞ্চে উপবিষ্ট রয়েছেন আমাদের আজকের সভার সভাপতি তথা আমাদের সংস্থা মাননীয় সম্পাদক শ্রী বিভু ভট্টাচার্য। আমাদের আরো দুজন অতিথি, আমাদের সংস্থার মাননীয় সভাপতি শ্রী শুভ্রাংশু চক্রবর্তী এবং আমাদের আরো একজন সম্মানিত অতিথি ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের মাননীয় অধ্যাপক শ্রী অশেষ গুপ্ত শারীরিক কারণে আজকে উপস্থিত থাকতে পারেননি। আমি এবার আমাদের সংস্থার সদস্যা সুপ্রিয়া চৌধুরী, শ্যামলিমা দে এবং সাগরিমা দেকে অনুরোধ করব অতিথিদের পুষ্পস্তবক এবং স্মারক দিয়ে সম্বর্ধিত করতে। সংস্কৃতির বিভিন্ন বিভাগের চর্চা যত উত্তরণ হয়েছে, বিস্তৃতি হয়েছে, ততই তার বিভাগ ভিত্তিক সাহিত্য প্রকাশের প্রয়োজনীয়তা অনুভব হয়েছে। সে অনুযায়ী বাংলা ভাষাতেও 1858 সাল থেকে বিভিন্ন পত্রিকায় নাট্য বিষয়ে লেখালেখি শুরু হয়। 1875-ও তা হয়েছে। বিভিন্ন সময়ে বিভিন্ন পত্রিকায় বহু মনীষীরা, নাট্য বিশেষজ্ঞরা এই সম্পর্কে লিখেছেন। 1901 সালে এটি সাহিত্য পত্রিকা প্রকাশিত হয়। নাট্য পত্রিকা রঙ্গালয়। 1910 সালে নাট্যমন্দির নামে যে নাট্য পত্রিকা প্রকাশিত হয়, এটিকে সার্থক নাট্য পত্রিকা হিসেবে চিহ্নিত করা হয়। আবার বহু নাট্য পত্রিকা প্রকাশিত হয়েছে, দীর্ঘদিন চলেনি, মাঝে মাঝে এগুলো হারিয়ে গেছে, আবার অনেকগুলো চলেছেও দীর্ঘদিন। মাসিক পত্রিকা, সাপ্তাহিক থেকে মাসিক হয়েছে, বার্ষিক হয়েছে, ইত্যাদি হয়েছে। এবার পুষ্পস্তবক এবং আমাদের স্মারক দিয়ে অতিথিদের বরণ করে নেওয়া হলো। এবার আমাদের প্রারম্ভিক সঙ্গীত পরিবেশিত হবে। আমাদের সংস্থার সভাপতি তথা রাজ্যের বিশিষ্ট শিল্পী শুভ্রাংশু চক্রবর্তী ওরা রেকর্ডের প্রারম্ভিক সঙ্গীত এখন পরিবেশিত হবে। আজ মহালয়ার পূর্ণ প্রভাতে
ত্রিপুরা থিয়েটারের নাট্যগ্রন্থ শারদ সংবাদ প্রকাশিত হবে। আপনারা যারা উপস্থিত হয়েছেন সকলকে আমি আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে একটি উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করছি। শারদ সংবাদ প্রকাশিত হবে আজি মহালয়া পূর্ণ প্রাণে। শারদ সংবাদ প্রকাশিত হবে আজি মহালয়া পূর্ণ প্রাণে। ঘাটে দড়ি নামোরা, ঘাট প্রতি ঘাটে দড়ি নামোরা, চলে চলে একসাথে। শারদ সংবাদ প্রকাশিত হবে আজি মহালয়া পূর্ণ প্রাণে। নাচে দেখি জীবনের ছবি নাটক করেছেন বিশ্বকবি। নাচে দেখি জীবনের ছবি নাটক করেছেন বিশ্বকবি। দেশ বিদেশে কত নাট্যকার, দেশ বিদেশে কত নাট্যকার নাটক করে ফেলেছে সারা। শারদ সংবাদ প্রকাশিত হবে আজি মহালয়া পূর্ণ প্রাণে। আছে রূপের বাহার মলিত কথা শুনেও ছন্দ। আছে রূপের বাহার মলিত কথা শুনেও ছন্দ। আলো উজ্জ্বল রোশনাই দেখে মন হয়ে যায় পাগল পারা। ভালোবাসার স্থায়ী চায় নাট্য মোদের অন্তরেতে। ভালোবাসার স্থায়ী চায় নাট্য মোদের অন্তরেতে। হোক না যতই কঠিনে কাজ, হোক না যতই কঠিনে কাজ, চলবো মোরা একসাথে। শারদ সংবাদ প্রকাশিত হবে আজি মহালয়া পূর্ণ প্রাণে। শারদ সংবাদ প্রকাশিত হবে আজি মহালয়া পূর্ণ প্রাণে। আমরা শুনলাম শিল্পী শুভ্রাংশু চক্রবর্তীর কণ্ঠে প্রারম্ভিক সঙ্গীত রেকর্ডে। এই গানটি রচনা এবং সুরও ওনারই দেওয়া। এবার আমরা স্বাগত ভাষণ শুনব। স্বাগত ভাষণ রাখবেন ত্রিপুরা থিয়েটারের মাননীয় সম্পাদক শ্রী বিভু ভট্টাচার্য। সকলকে নমস্কার। আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথি, ত্রিপুরার নাট্য জগতের অত্যন্ত কাছের মানুষ, ত্রিপুরা হাইকোর্টের মাননীয় বিচারপতি শ্রী সুভাষিস তলাবত্র। আরেকজন কাছের মানুষ, ন্যাশনাল স্কুল অফ ড্রামা আগরতলা সেন্টারের ডিরেক্টর শ্রী বিজয় কুমার সিং, এবং উপস্থিত সাংবাদিক বন্ধু, সদস্যবৃন্দ এবং ফেসবুকে যারা দেখছেন সকল দর্শক মণ্ডলীকে ত্রিপুরা থিয়েটারের পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমরা প্রতি বছরই এই অনুষ্ঠান করে থাকি এই নির্দিষ্ট দিনে, এবং 15 বছর ধরে আমরা মহালয়ার দিনে আমাদের বই উদ্বোধন করি, প্রচার করি, প্রকাশ করি। এটা 15 বছর ধরে চলছে, এবারও এর ব্যতিক্রম নয়। এই কাজে যারা সাহায্য করেছেন তাদের প্রত্যেককে ত্রিপুরা থিয়েটারের পক্ষ থেকে ধন্যবাদ, শুভেচ্ছা জ্ঞাপন করছি। এবারে বিশেষ বৈশিষ্ট্য হল যে আমাদের রাজ্য, দেশ তথা সারা পৃথিবী একটা ক্রান্তিকালের মধ্য দিয়ে চলছে। আমাদের জীবদ্দশায় এই অতিমারি আমরা কখনো দেখিনি, এ আমাদের নতুন।
একে চর্চা করতে গিয়ে আমরা জেনেছি শেক্সপিয়ারের আমলে মহামারী হয়েছিল, স্প্যানিশ ফ্লু হয়েছিল গত 100 বছর আগে। এই বিষয়গুলি তখন নাটক কিরকম চলতো, কিভাবে তার নাটকের স্ট্যাটাসটা ছিল, সেই বিষয়টা আমাদের বইয়ের বিভিন্ন লেখাতে এসেছে। এই অবস্থায় আমাদের কি করণীয় নাট্যকর্মীদের, এই বিষয়গুলিও আমাদের বইয়ের নানা লেখাতে এসেছে। একটা বিষয় আপনাদের জানিয়ে রাখি, এবারের যে আমাদের সংখ্যা, তাতে টোটাল নিবন্ধ বা আর্টিকেল এসেছে 26 এবং নাটক আমরা সন্নিবেশিত করেছি 16। এর মধ্যে নিবন্ধ ত্রিপুরা রাজ্যের 3টি, নাটক 4টি, বাকি সবই বাইরে। একটা বিষয় আপনাদেরকে বলি যে এই ক্রান্তিকাল সম্পর্কে যেমন লেখা এসেছে নাট্যকর্মীদের বক্তব্য সম্পর্কে, তেমনি অন্যান্য সমস্যা, প্রকৃতি এবং মানব সভ্যতার সঙ্গে যে দারুণ একটা সংঘর্ষের সৃষ্টি হয়েছে এই শতাব্দীতে, এই অধিমারীকে কেন্দ্র করে, তারও বিবরণ উঠে এসেছে নানা লেখা এবং নাটকের মাধ্যমে। ত্রিপুরা থিয়েটার গ্রন্থটি দিন দিন তার প্রচার প্রসার বাড়ছে এবং এর একটা কারণ, আমরা 15 বছর ধরে যে আমরা কনস্ট্যান্টলি এটা চালাতে পারছি, এটাও একটা কারণ। এছাড়া নানা ভালো ভালো লেখা সন্নিবেশিত হচ্ছে। এবার কলকাতা থেকে যে নাট্য পত্রিকা প্রকাশিত হয় বিশিষ্ট, এর মধ্যে গ্রুপ থিয়েটার কলকাতা, গণনাট্য পত্রিকা কলকাতা এবং নাট্যচিন্তা গবেষণাধর্মী কলকাতা থেকে যে একটা পত্রিকা প্রকাশিত হয় যার নাম নাট্যচিন্তা, এই 3টা কাগজের যে সম্পাদক, তাদের লেখা আমরা পেয়েছি। আমরা 3টা গুরুত্বপূর্ণ লেখা, এর মধ্যে নাট্যচিন্তা যে গবেষণাধর্মী যে পত্রিকাটি রয়েছে কলকাতা, তার সম্পাদক রতিন চক্রবর্তী, তিনি লিখেছেন গরিবের থিয়েটার, সেই গ্রোটস্কি বা আগস্ট বোয়াল তাদের তারা যে অনুসারী ছিলেন, যে মতের অনুসারী ছিলেন, এই সম্পর্কে গ্রুপ থিয়েটার পত্রিকার কলকাতার সম্পাদক লিখেছেন কলকাতাতে, পশ্চিমবাংলাতে গত 100 বছর ধরে বা তারও বেশি সময় বিভিন্ন সময় বিভিন্ন কালের, পাক্ষিক হোক, মাসিক হোক, 6 মাসের হোক, বছরের হোক, বিভিন্ন পত্রিকা পত্র পত্রিকা বেরিয়েছে তার একটা বিবরণ। আর গণনাট্য পত্রিকার যে সম্পাদক শ্যামল ভট্টাচার্য, তিনি লিখেছেন যে বর্তমান যে প্যান্ডেমিক চলছে সারা পৃথিবীতে, তার যে আরো আগে 450 বছর 500 বছর আগে শেক্সপিয়ারের আমলে যে প্যান্ডেমিক হয়েছিল, সেখানে তখনকার অবস্থা কি ছিল, 100-150 বছর আগে যে স্প্যানিশ ফ্লু হয়েছিল, তখন আমাদের থিয়েটারের অবস্থা এই পৃথিবীতে কি ছিল, এই ক্রান্তিকারের ব্যবস্থা লিখেছেন। কলকাতার একজন বিশিষ্ট অধ্যাপক লিখেছেন বাদল সরকারের যে থার্ড থিয়েটার, থিয়েটারের তৃতীয়, এই বিষয় নিয়ে লেখা লিখেছেন। মনুচন্দ্র কুন্ডু, যার বই অক্সফোর্ড প্রেস থেকে প্রকাশিত হয়েছে এবারও, তিনি লিখেছেন ক্রান্তিকাল সম্পর্কে আমাদের ভূমিকা। এইসব নানা নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এবারে প্রকাশনাতে আছে। আর আমাদের ত্রিপুরা রাজ্যের যে লেখকরা, বাইরের লেখকরা সবসময় আমার কাছ থেকে জানতে চান যে ত্রিপুরা লেখকদের পর আমরা পড়তে চাই। এই বিষয়ে সবসময় আমি খোঁজ করি যে ত্রিপুরা থেকে কার লেখা এখানে ইনক্লুড করা যায়, কাকে বলা যায়, কাকে অনুরোধ করা যায়। এরকম করে এবার আমরা করেছি রামেশ্বর ভট্টাচার্য, মৃচ্ছ কটিকম, তার একটা রিভিউ এই নাটকে সন্নিবেশিত হয়েছে। এছাড়া 3টা নাটক সন্নিবেশিত হয়েছে, সঞ্জয় কর একটা, পার্থ মজুমদার একটা, আমার একটা। আর আমাদের সাংবাদিক বন্ধু পার্থ সেনগুপ্ত, উনি ক্রান্তিকালে কি আমাদের কর্তব্য, কিভাবে চলা উচিত, উনি লিখেছেন। এবং নন্দ কুমার দেবপত, ওনার রবীন্দ্রনাথের মুকুট নাটক কর্করকে হয়েছিল, এই সম্পর্কে একটা স্কুলের একটা নস্টালজিক একটা আর্টিকেল দিয়েছিলেন। এই ত্রিপুরা সম্পর্কে আমরা পেয়েছি।
এছাড়া আপনারা জানেন যে আমরা 3জন লোককে হারিয়েছি। একজন 3জন লোকটা বেশি লোক হারিয়েছি, 3জন লোকের সম্পর্কে আমরা এই বইতে ইনক্লুড করেছি। আমাদের রাজ্যের মধু দেববর্মা দীর্ঘদিন ধরে মধু নাটক করত, তার সম্পর্কে প্রয়াত হয়েছে। পশ্চিমবাংলার উষা গাঙ্গুলি মহিলা এবং বিশিষ্ট নাট্য পরিচালক অভিনেত্রী, উনি প্রয়াত হয়েছে। আর অল ইন্ডিয়া যে নাট্য ব্যক্তিত্ব ইব্রাহিম আলতাজ, উনি প্রয়াত হয়েছেন। ওনার সম্পর্কে আমরা স্মরণ করেছি, মনে এনেছি। আর একটা এত সব কষ্টের মধ্যেও, শত প্যান্ডেমিক চলুক বা যাই হোক, একটা আনন্দের বিষয় হলো যে আমরা এই বইটা 15 বছর ধরে প্রকাশ করছি। এবছর 15th ইয়ার এটা ভারতবর্ষের যে ইউজিসি ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন, তাদের এয়ার লিস্টে এই বইটা এসেছে। এতে আমরা সম্মানিত, ত্রিপুরা থিয়েটার এতে উৎসাহিত, অনুপ্রাণিত। আমরা মনে করি যে এই যে পারফর্মিং আর্টের যে বিষয়টা, তার মধ্যে সিরিয়াল নাম্বার 1 ত্রিপুরা থিয়েটার। আপনারা ইউজিসি কেয়ার লিস্ট যদি আপনারা লগ ইন করেন, তাহলে এই বিষয়টা পাবেন যে সিরিয়াল নাম্বার 1 এ পারফর্মিং আর্টের 1 নম্বর লিস্টে আছে আমাদের ত্রিপুরা থিয়েটার। এতে আমরা মনে করি আমরা সঠিক পথে চলছি এবং এইভাবে আমরা চলতে চাই। এবং আমাদের একটা উদ্দেশ্য যে ত্রিপুরা থেকে, আমাদের রাজ্য থেকে যে এই লেখা, সেটা আরো বাড়াতে পারি কিনা, সেটা কিভাবে আমরা সম্ভব, জীবনের যে নিত্য চলন আছে, সেই নিত্য চলনকে আমরা নাটকের মধ্যে এনে যদি আরো দর্শককে যদি আরো আমরা ইয়ে করতে পারি, তার চাহিদাকে, মানসিকতাকে আরো উন্নত করতে পারি, আমার মনে হয় তবেই আমাদের সার্থক হবে। আপনারা সবাই সাহায্য করেছেন, সবাইকে ধন্যবাদ। এবং আগরতলা বা ত্রিপুরা রাজ্যের যার কাছে, যে নাট্যকর্মীর কাছে যখনই যে সাহায্য আমরা চেয়েছি, আমরা সাহায্য পেয়েছি। তার জন্য সবার কাছে ত্রিপুরা থিয়েটার ঋণী। আজকে অতিথিদের কাছেও ত্রিপুরা থিয়েটার ঋণী, তারা এসেছেন। আমরা তাদেরকে সবাইকে ধন্যবাদ মাননীয় সম্পাদক মহাশয়কে ওনার মূল্যবান স্বাগতিক ভাষণের জন্য। আমরা আমাদের নাট্য স্বজনদের, দর্শকদের সবিনয়ে জানাতে চাই যে করোনা অতিমারীর এই ভয়ঙ্কর মুহূর্তেও আমরা আমাদের সংকল্পে স্থির থেকে আমাদের নাট্য প্রেম এবং দলগত কাজের মধ্য দিয়ে আমরা এই মহালয়ার দিনেই অন্য বছরের মতো আমাদের এই বইটি প্রকাশ করতে পেরেছি। এবং আমাদের যে ওয়েবসাইট আজকে উদ্বোধন হবে, সেটাও কিছুক্ষণের মধ্যে উদ্বোধিত হবে। আমাদের এই অনুষ্ঠান সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনারা আপনাদের মোবাইল বা কম্পিউটার সামনে থাকলে ফেসবুকে আপনারা ত্রিপুরা থিয়েটার পেজে আপনারা সরাসরি সম্প্রচার দেখতে পারেন। এবারে আমাদের ত্রিপুরা থিয়েটার জার্নাল, ত্রিপুরা থিয়েটার 2020-এর আনুষ্ঠানিক প্রকাশ করবেন অতিথিরা। আমি আমাদের সদস্যদের অনুরোধ করব বইগুলো অতিথিদের হাতে তুলে দিতে। ওনারা তার আবরণ উন্মোচন করবেন। UGC enlisted journal ত্রিপুরা থিয়েটার 2020 আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হলো এই মুহূর্তে। আমাদের আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি আগরতলা হাইকোর্টের মাননীয় বিচারপতি শ্রী শুভাশিস তলাপাত্র, ন্যাশনাল স্কুল অফ ড্রামার ডিরেক্টর শ্রী বিজয় কুমার সিং, আমাদের মাননীয় সম্পাদক শ্রী বিভু ভট্টাচার্য, ওনাদের হাত দিয়ে ত্রিপুরা থিয়েটার 2020 আনুষ্ঠানিক প্রকাশিত হলো। আমরা এই করোনা মহামারীর কারণেই, করোনা মহামারীর বিভিন্ন বিধিনিষেধ মেনে
আমাদের আগরতলা ব্যানার্জি পাড়াস্থিত আমাদের সংস্থার সভাগৃহে এই অনুষ্ঠানটি সব নিয়ম কানুন মেনে আমরা করছি। এবার আমি সবিনয় অনুরোধ জানাবো রাষ্ট্রীয় নাট্য বিদ্যালয়ের আগরতলা সেন্টারের মাননীয় অধিকর্তা শ্রী বিজয় কুমার সিং মহোদয়কে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য। Justice भट्टाचार्य जी और उपस्थित इस सहयोगी, मैं पहले भी प्रोजेक्ट को धन्यवाद करना चाहता हूँ कि उन्होंने मुझे इस अवसर पर यहाँ शामिल किया और कुछ शेयर करने का मौका भी दिया। और पहले भी कार्यक्रमों में हम लोग बड़ी सी जगह पे एकत्रित होते थे और बहुत सारे और भी लोग होते थे। इस बार कुछ लोगों को पुरस्कार भी मिलते थे, इस बार कुछ कम हो गया, लेकिन कोई बात नहीं। जो मेन काम है ये पुस्तक, ये जो जर्नल है जिसको प्रकाशित किया उसके बारे में उन्होंने बताया। कुछ चीजें मैं बस थोड़ा सा इम्पोर्टेंट चीजें हैं जो सरकार की तरफ से भी चल रही हैं और इस जर्नल्स के बारे में भी मैं बताना चाहूंगा कि जो अभी जो नई शिक्षा नीति आई है उसमें थिएटर वालों के लिए बड़ी शुभकामनाएं हैं, बहुत ही खुशखबरी है, गुड न्यूज है इसको आप कह सकते हैं कि अभी तक भारत में जो, चूंकि मैं एकेडमिक्स में हूँ और इसलिए मैं इस बात को कह रहा हूँ कि अभी तक भारत में जो सब्जेक्ट्स थे मैथमेटिक्स, साइंस, ये सब के इक्वलेंट थिएटर को माना गया है, या म्यूजिक है या डांस है या आर्ट है। तो ये बहुत बड़ी चीज पॉलिसी में आई है जो कि कई सालों से नहीं थी और इसके लिए एनसीईआरटी या नेशनल स्कूल ऑफ ड्रामा हम लोग बहुत कोशिश करते रहे कि स्कूल एजुकेशन में भी आए और हायर एजुकेशन में भी। तो अब ये एक बहुत बड़ी खबर, बहुत बड़ी अपॉर्चुनिटी, नए जो हमारे युवा वर्ग है जो इस थिएटर फील्ड में आना चाहते हैं, उनके पास अगर डिग्री है तो आगे वो इससे रोजगार भी ले सकते हैं और बहुत सारे अपॉर्चुनिटी इन फ्यूचर मिलने वाले हैं थिएटर को। तो एक बहुत बड़ा स्कोप खुल रहा है इन फ्यूचर जो रंगकर्मी है या जो थिएटर से जुड़े हुए हैं। तो एक तो ये बात, दूसरा ये कि अब जैसा कि बहुत सालों से बेगुजार इस जर्नल्स को लिख रहे हैं, अब सोचिए कि जो लोग नहीं लिख रहे थे अब उनको लिखना पड़ेगा, क्योंकि अब टेक्स्ट बुक चाहिए, अब इंफॉर्मेशन चाहिए, विद्यालयों में क्या पढ़ाया जाएगा या लोकल लेवल पर भी क्या इंफॉर्मेशन है आपके पास। तो इसके लिए ये जर्नल्स एक दस्तावेज है। आप आज से 15 साल पहले या 6 साल पहले या 3 साल पहले कुछ ढूंढना चाहेंगे, स्टूडेंट्स को बताना चाहेंगे, तो आपको इसको ढूंढना पड़ेगा कि हमारे लोकल में क्या कौन से जर्नल्स हैं या नेशनल लेवल पे कौन से हैं, और हर भाषाओं में अब लिखना पड़ेगा सभी को। तो एक जो हमारे भारतीय रंगमंच में एक सबसे जो कमजोरी रही है वो है न लिखने, क्योंकि रंगकर्मी भी बहुत सारे रंगकर्मी लोग पढ़ते नहीं है या एक्टर्स पढ़ते नहीं है, कुछ लोग पढ़ते हैं, डायरेक्टर्स पढ़ते हैं, तो उसमें से भी कुछ लोग लिखते हैं, सभी लोग नहीं लिखते, तो उसको डॉक्यूमेंट नहीं करते हैं। तो भारत में ये बहुत बड़ी कमी रही है, ये हम नेशनल स्कूल ऑफ ड्रामा की तरफ से भी कह सकते हैं और हम भी लोग इसमें शामिल हैं। तो पूरे देश में बहुत कम लोग लिखते हैं, जबकि विदेशों में बहुत ज्यादा लिखा जाता है, हर एक चीज पे लिखा जाता है, चाहे वो थ्योरेटिकल काम हो या प्रैक्टिकल काम हो, सब पे लिखा जाता है। तो उसका दस्तावेज उनके पास होता है, और चूंकि विद्यालयों में, स्कूलों में, हायर एजुकेशन में भी पढ़ाया जाता है, तो और भी चीजें टेक्स्ट बुक के तौर पे लिखी जाती है। तो दूसरी बात मैं बस यही कहना चाहता हूँ कि आने वाले समय में अब इस तरह की चीजों की जरूरत होगी। तीसरी बात, उसमें एक बात और कहेगी कि लोकल लेवल पे जो आर्टिस्ट हैं या जो प्रैक्टिशनर हैं, वो भी स्कूल के साथ या हायर एजुकेशन के साथ
जोड़े जाएंगे। एक तो टीचर होगा ही जो वहाँ पॉइंट होगा पढ़ाने के लिए, लेकिन जो कलाकार हैं जो लोकल लेवल में प्रैक्टिसेस कर रहे हैं उनको भी उनके साथ कनेक्ट किया जाए। तो ये कहना, अब भविष्य में थिएटर का वो स्थिति नहीं रही जैसा लोग माता पिता भी समझते थे, थिएटर में जाओगे क्या करोगे और ये तो नाचने गाने की कला है, इसमें तो कोई जॉब मिलेगी नहीं। लेकिन अब नहीं कह सकते, अब जितना इम्पोर्टेंट मैथमेटिक्स है उतना इम्पोर्टेंट थिएटर भी है। दूसरी एक बात और कि जो थिएटर एजुकेशन जो हम लोग जिस पे काम करते हैं, क्योंकि एनएसडी का ये एकमात्र ऐसा संस्थान है, सेंटर है जो थिएटर आर्ट के अलावा थिएटर को एजुकेशन में, यानी थिएटर का जो पेडागोजिकल एस्पेक्ट है, इसी थिएटर से कैसे सिखाया जा सकता है, इसकी जो पेडागोजी है और इसकी जो प्रैक्टिसेस है, वो बच्चों के लिए भी हो या बड़ों के लिए भी हो, वो हम यहाँ प्रैक्टिस करते हैं। तो हम लोग की जो प्रैक्टिसेस का जो मेन है कि हम कैसे एक आदमी को क्रिटिकल थिंकिंग और क्रिएटिविटी की तरफ ले जाए। सबसे अच्छी बात ये कि एजुकेशन पॉलिसी में ये कहा गया है कि जो भी पढ़ाया जाएगा या जो भी उसका मेन उद्देश्य है वो क्रिटिकल थिंकिंग और क्रिएटिविटी को उभारना है। शिक्षा जो है जीवन भर चलने वाली प्रक्रिया है, तो उसमें इनकी बहुत जरूरत है। तो हमारा भी मेन एम टारगेट यही रहा है और नई शिक्षा नीति में भी ये बातें आ गई हैं। तो अब शायद हायर एजुकेशन को, स्कूल एजुकेशन को, ये जो हम प्रैक्टिसेस कर रहे हैं इसकी जरूरत पड़ेगी। उनको ये समझना पड़ेगा, सीखना पड़ेगा, जैसा कि स्कूल के टीचर्स को भी कहा जा रहा है कि आपको इस तरह की प्रैक्टिसेस को काम, क्योंकि ये एकेडमिक्स का है। हम रंगमंच को 2-3 तरीके से सीखते हैं, गुरु शिष्य परंपरा में सीखते हैं। दूसरा, हम रंगमंच को किसी वॉलेंटरी किसी ग्रुप के साथ जोड़ करके सीखते हैं, यानी कि एक तरीके का अप्रेंटिस होता है। तीसरा होता है कि आप विद्यालयों में या नाट्य विद्यालयों में या यूनिवर्सिटीज में जाकर के बारे में सीखते हैं। तो अब जो ये यूनिवर्सिटीज और कॉलेज और नाट्य विद्यालयों में रंगमंच सीखना और डिग्री लेना जो है वो बहुत जरूरी हो गया, क्योंकि अगर आपको रोजगार चाहिए, आपको जॉब चाहिए या आपको इसी फील्ड में है, तो मुझे इसका भविष्य जो है बहुत उज्जवल नजर आता है। और ये जो अब हम कहते भी हैं लोगों से कि अब आपको ज्यादा से ज्यादा लिखना पड़ेगा, ज्यादा से ज्यादा टेक्स्ट बुक की जरूरत पड़ेगी, जर्नल्स की जरूरत पड़ेगी, तो उसमें ये त्रिपुरा के लिए मुझे लगता है त्रिपुरा थिएटर का जो ये जर्नल है ये बहुत अहम भूमिका निभाएगा। और दूसरी बधाई की यूजीसी में भी आ गया है कि उसके लिस्ट में, तो ये और भी अच्छी बात है। त्रिपुरा यूनिवर्सिटी में भी हमने एक जर्नल्स की लिस्ट मांगी गई थी, तो उसमें त्रिपुरा इसको हमने दिया था तब, आज से 2-3 साल पहले। तो इस जर्नल्स के भी तो इसको इसलिए दिया था कि ये लोकल लेवल पे जितने भी राइटर्स हैं, जितने विचार हैं या जितने आसपास बंगला में सोचने वाले विद्वान लोग हैं जो थिएटर के बारे में उनके अनुभव है, वो सब इसमें है। तो वो हमारे लिए एक इम्पोर्टेंट, और कहीं कुछ मिलता नहीं। 1-2 और पत्रिकाएं होंगी तो होती होंगी, लेकिन ये रेगुलर बेस पे अथक प्रयास से कर रहे हैं, तो इसका रिजल्ट अब शायद भविष्य में और भी लोगों के लिए महत्वपूर्ण होगा। और चूंकि जो हमारा थिएटर में एक और चीज हम मिस करते हैं, थिएटर में हम प्रोडक्ट की तरफ ज्यादा ध्यान देते हैं, उसकी प्रोसेस की तरफ ध्यान नहीं देते। प्रोडक्ट यानी कि हम परफॉर्मेंसेस को देखते हैं और अप्रिशिएट करते हैं, लेकिन जो उसके पीछे 1 महीने की जो तैयारी होती है, जो प्रोसेस होता है, यानी कि जिसमें नाटक बनता है, जिसमें हम एजुकेट भी होते हैं, नए लोग एजुकेट भी होते हैं और कुछ खोजते भी हैं और नई नई कलाओं को उसमें शामिल भी करते हैं, और जो भी नई नाट्य कृति है उसके हिसाब से हम उसकी रोजाना रिहर्सल और प्रैक्टिस करते हैं। उसमें कई लोग मिलते हैं, एक दूसरे से विचार विनिमय करते हैं, समझते हैं, एक दूसरे को देखते हैं, सीखते हैं। उस प्रोसेस को हम भूल जाते हैं। हम सिर्फ उस प्रोडक्ट की वाली प्रोडक्ट की, नाटक कितना अच्छा था, कितना कॉस्ट्यूम था, कितना ये था। तो नाटक, ये थिएटर का ये भी एक हिस्सा बहुत इम्पोर्टेंट है, और वो जो प्रोसेस है उसको लिखना भी बहुत इम्पोर्टेंट है। जैसा सर बता रहे थे कि पैंडेमिक पुराने समय में, उस समय में थिएटर कैसे होता, अगर वो कहीं लिखा नहीं होगा तो हमें नहीं पता चलेगा। तो वो इन्हीं लिखित शब्दों में ही ये पता चलेगा कि ये पहले जमाने में लोग कैसे क्या करते। तो थिएटर जो ये माना जाता है कि कलाएं जो है वो आजकल कोरोना और बहुत सारा डिप्रेशन का समय भी है, मृत्यु का भी समय है,
तो बहुत सारे लोगों को इससे फेस करना पड़ रहा है। तो जो ये अपना रंगमंच है या कलाएं हैं वो मृत्यु को एक तरीके से उसको कन्फ्रंट करती है, उसको एक तरीके से उसको रिवेंज लेती है, क्योंकि कलाओं में सेलिब्रेशन है और सेलिब्रेशन में जीवन है। तो इसलिए और ये जो थिएटर रंगमंच है ये महान कला है, क्योंकि यही एक ऐसी कला है जो इंसान के बिहेवियर को जज करती है। ये जो कला है, ये सर बैठे हुए हैं जस्टिस, ये भी एक आर्ट ऑफ जस्टिस है। ये जो कला है रंगमंच की, वो आर्ट ऑफ जस्टिस है, यानी कि हम किसी भी एक सिचुएशन में किसी भी व्यक्ति के किसी भी चीज को जज एक तरीके से जस्टिस करते हैं उस अपनी रंगमंच की कलाओं के माध्यम से। तो जो नेचुरल हमारी जो जीवन है, जो आम रियल लाइफ है, उसमें अगर हम कुछ चीजें ठीक नहीं हो रही हैं तो उसको, इसीलिए हमारे यहाँ व्यवस्था है जस्टिस की, और वो उसको जज करते हैं कि ये ठीक था, ये ठीक नहीं, ये निर्णय सही है। तो रंगमंच में भी, रंगमंच भी यही काम करता है वो, लेकिन कलाओं के माध्यम से काम करता है, उसके अपने अलग तरीके हैं काम करने के। तो ये क्योंकि सर बैठे हुए, इसलिए मुझे अचानक से ध्यान आया कि याद आया, कहीं पढ़ा था हमने कि रंगमंच जो है ये आर्ट ऑफ जस्टिस है। इसको अगर आप एक शब्द में कहें तो वो हमेशा डिफाइन करता है कि इस समय क्या वैल्यूज ठीक है, क्या वैल्यूज ठीक नहीं। आज के समय में जैसे पहले भी हर समय कुछ ना कुछ अच्छे बुरे सब तरह से होते, लेकिन आदमी की सोच उसकी वैल्यूज को मदद करता है। ये जब एक दर्शक आता भी है देखने तब भी, और आम जीवन में भी हम हमेशा सोचते रहते हैं कि क्या ठीक है क्या ठीक नहीं है। लेकिन रंगमंच इसीलिए एक महान कला है कि इंसानों के लिए वो इंसानों के बिहेवियर को कन्फ्रंट करता है और उस पर एक कमेंट करता है, उस पर एक ये ठीक था, ये ठीक नहीं था, ये बताता है। इन्हीं शब्दों के साथ मैं शुभकामनाएं देता हूँ त्रिपुरा थिएटर को कि उन्होंने इस समय में भी इस तरह का आयोजन किया। इम्पोर्टेंट है कि आयोजन, फिर कभी हम बड़े पैमाने पर भी मिलेंगे। थैंक यू वेरी मच सर। আমাদের আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই বিজয় কুমার সিং মহোদয়কে। আমরা বলছিলাম যে অনেক নাট্যপত্রিকা বের হয়েছে, থেমে গেছে, হারিয়ে গেছে, ধারাবাহিকতা থাকেনি, কিন্তু আবার ধারাবাহিকতা থেকেছে। বর্তমান বাংলা ভাষায় অনেক বই আছে, দীর্ঘকাল চলছে। গ্রুপ গণনাট্য 1952 সাল থেকে চলছে, গ্রুপ থিয়েটার 1978 থেকে চলছে। এখন আরো অনেক নামে নাট্যচিন্তা বা অনেক বই নাট্য বিষয়ে প্রচারিত হচ্ছে। নাট্য সাহিত্যের প্রয়োজন সবাই অনুভব করছেন। আমাদের ত্রিপুরা রাজ্যে 3টি বই প্রকাশিত হয়। আমাদের ত্রিপুরা থিয়েটার 2006 সালে আমরা শুরু করেছিলাম, এখনো তার ধারাবাহিকতা আছে, আমরা বিরামহীনভাবে সে কাজ করে চলেছি। আমাদের রাজ্যের একজন প্রয়াত নাট্যকার সর্বজন শ্রদ্ধেয় অজিত মজুমদারও উনার একটা লেখায় লিখেছিলেন যে নাটককে শুধু মঞ্চে আবদ্ধ রাখলে আরো একসময় বন্দি দশা আসবে, তাই নাট্য সাহিত্য পাঠকের হাতে তুলে দিতে হবে। আমরা আন্তরিকতার সঙ্গে সে কাজটাই করতে চলেছি নাটকের পাশাপাশি। এবার আরেকটি মহেন্দ্রক্ষণ আমাদের সংস্থার জন্য, ত্রিপুরার নাট্যমুদীদের জন্য, সেটা হচ্ছে ত্রিপুরা থিয়েটারের ওয়েবসাইটের আনুষ্ঠানিক উদ্বোধন। এবং এটাই সম্ভবত ত্রিপুরা রাজ্যের কোন নাট্য সংস্থার প্রথম ওয়েবসাইট প্রকাশ উদ্বোধন হতে যাচ্ছে। উদ্বোধন করবেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ত্রিপুরা হাইকোর্টের মাননীয় বিচারপতি শ্রী শুভাশিস দলপাত্র মহোদয়। আমি বিচারপতি মহোদয়কে বিনীত অনুরোধ করব মাউসে ক্লিক করে আমাদের এই ওয়েবসাইট www.tripuratheatre.com এই ওয়েবসাইটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন। আমাদের প্রধান অতিথি মাউসে হাত দিয়েছেন, এবার উনি আমাদের ওয়েবসাইটে ক্লিক করবেন।
ওয়েবসাইটে ক্লিক করে দিলেন, খুলে গেল ত্রিপুরা থিয়েটার ওয়েবসাইট www.tripuratheatre.com। আজ এই মুহূর্ত থেকে ত্রিপুরা থিয়েটার ওয়েবসাইট কার্যকরী হলো। এখন আমাদের নাট্য জনেরা, সজ্জনেরা, দর্শকরা ওয়েবসাইটে নাট্য বিষয়ে নানা বিষয় আপনারা জানতে পারবেন, দেখতে পারবেন। আমাদের নাট্য পত্রিকায় যা যা এবং নাট্য পত্রিকায় এত বছর বিভিন্ন লেখা যা বেরিয়েছে এসবও তাতে আপনারা পেয়ে যাবেন। আমাদের ওয়েবসাইট www.tripuratheatre.com। এই কাজটি সংস্থার যে দুজন সদস্য তাদের অক্লান্ত পরিশ্রম করে তাদের মেধাকে কাজে লাগিয়ে যারা এই কাজটা সম্পন্ন করলেন, আমি এবার তাদের ডেকে নেব তাদের অনুভবের কথা প্রকাশ করার জন্য। প্রথমে বিপ্রজিৎ ভট্টাচার্য। নমস্কার সবাইকে। উপস্থিত গুণীজনদের আমার প্রণাম জানাই এবং বাকিদের আমার সম্ভাষণ জানাই। ত্রিপুরা থিয়েটার ওয়েবসাইট করার পেছনে অনেকগুলো কারণ রয়েছে এবং সেই কারণগুলো একে একে আমি বলবো এখানে। তার আগে আমি একবার শুভঙ্করকে বলবো আমাদের হোম পেজে একবার যেতে। ব্যাক কর। কিছু নেটওয়ার্ক ইস্যুস রয়েছে যার ফলে some problems are arising because of that. এই হচ্ছে আমাদের ওয়েবসাইট। আপনারা আবারও বলি আপনাদের www.tripuratheatre.com। এই ইউআরএল এ ক্লিক করলে আপনারা আমাদের ওয়েবসাইট দেখতে পারবেন এবং ওয়েবসাইটে যে জিনিসগুলো রয়েছে সেটা আমি একে একে বলছি। প্রথমেই ওয়েবসাইটে রয়েছে অ্যাবাউট আস। এখানে দল সম্পর্কে সমস্ত বিবরণ রয়েছে, about our team, about our team's work. You can find all the information here, and it also includes our aim. And this is the picture of Tripura Theatre, the whole Tripura Theatre group that performed Bapuji at Itanagar. Next, we have the productions. In it, we have tried to include almost all the productions, presentations that Tripura Theatre has done over the years, since its inception from 2007. 2007 সাল থেকে 2020 সাল পর্যন্ত ত্রিপুরা থিয়েটার যত প্রোডাকশন করেছে, যেসব জায়গায় পারফর্ম করেছে, সমস্ত নথি, সমস্ত বিবরণ এই প্রোডাকশনের লিস্টে রয়েছে। এই লিস্টটা এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি। ক্লিক করে এটা একটু। পুরোপুরি কমপ্লিট হয়নি, একটু নেটওয়ার্ক ইস্যুস রয়েছে যার ফলে আমরা ইনস্ট্যান্ট ফিডব্যাকটা পাচ্ছি না ওয়েবসাইটটা থেকে। আপনারা আপনাদের মোবাইল ফোন থেকে যখন লগ ইন বা এই করবেন, অ্যাপ্রোচ করবেন, তখন ইউ উইল গেট দ্য ওয়েবসাইট ইন ইটস ফুল ফর্ম। এই প্রোডাকশনের মোটামুটি ত্রিপুরা থিয়েটারের সমস্ত প্রযোজনা ইনক্লুডেড রয়েছে। নেক্সট যে বিষয়টা সেটা হচ্ছে ত্রিপুরা থিয়েটার ফেস্টিভ্যাল। You all know very well that Tripura Theatre organizes its biennial theatre festival, Bamapudo Mukhopadhyay Tripura Theatre Festival. It is a memorial festival dedicated to our mentor, our teacher, and our friend, Sri Bamapudo Mukhopadhyay. এবং 2012 সাল থেকে প্রত্যেক 2 বছরে একবার এই ত্রিপুরা থিয়েটার ফেস্টিভ্যাল আমরা অর্গানাইজ করছি এবং তার সমস্ত বিবরণ 2012 সালে কোন কোন টিম পার্টিসিপেট করেছে, 14 সালে কারা করেছে, আমাদের সুভিনির সংক্রান্ত সমস্ত লেখালেখি, এভরিথিং ইজ ইনক্লুডেড ইন দ্য ওয়েবসাইট। You will find all the information there. এবং 2020 সালে এবার তো করা গেল না,
করোনা অতিমারির জন্য, প্যান্ডেমিকের জন্য এবার সম্ভব হলো না থিয়েটার ফেস্টিভ্যাল, বাট we are really looking forward to continuing this endeavor in the coming years. Next, গ্যালারিতে ত্রিপুরা থিয়েটার সংক্রান্ত সমস্ত ছবি রয়েছে। এতদিন পর্যন্ত আমাদের যত ছবি আমাদের উঠেছে, ভালো মন্দ যত ছবি, ফেস্টিভ্যালের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এম কে রায়না স্যার আমাদের 2018 ফেস্টিভ্যালে এসেছিলেন চন্দা মামা দূরকে নাটক নিয়ে। বাংলাদেশ থেকে প্রাঙ্গণে মোর এসেছিলেন আমিও রবীন্দ্রনাথ নিয়ে। বাংলাদেশের আরেকটি নাটক জ্যোতি সংহিতা প্রেজেন্টেড হয়, এবং আসাম থেকে এবং কলকাতা থেকেও নাটক প্রদর্শিত হয় সেই বছর। 2016 সালেও সেই বিভিন্ন জায়গা থেকে, মুম্বাই, দিল্লি, কলকাতা এবং বাংলাদেশ থেকে বিভিন্ন টিম এখানে আসে এবং পারফর্ম করে, এবং 2014 সালেও সেম। সেই সমস্ত ছবি সেগুলো পেয়ে, আবারও বলছি এই ওয়েবসাইটটা এখনো কমপ্লিট নয়। আমরা চেষ্টা করছি in course of time to fill up this website with ample amount of information regarding the group. Next, যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ত্রিপুরা থিয়েটার জার্নি। সেটা আমাদের একটা সেলিব্রেটেড একটা এন্ডিভার। সেই ইন্ট্রোডাকশনে আপনারা গেলে, ইন্ট্রোডাকশনে ক্লিক করো। ইন্ট্রোডাকশনে আপনারা দেখতে পারবেন যে what is the purpose of this journal, why we are publishing this journal, and the basic aim is to provide a platform for multiple cultural voices that are present not only in Tripura, not only in Northeast, but in the whole country and also in the Indian subcontinent. এখানে একটা ছবি রয়েছে, it comprises of all the issues that has been published on behalf of Tripura Theatre, এবং এগুলো একটা ডকুমেন্ট অফ হিস্ট্রি, ইতিহাসের সাক্ষী এগুলো। এবং আমরা ত্রিপুরা থিয়েটার থেকে আমরা মনে করি এগুলোর আর্কাইভাল ভ্যালু ইজ হিউজ, বিকজ ডিজিটাল হিউম্যানিটিজ এখন একটা নতুন ডিসিপ্লিন উঠে এসছে। আমরা সবাই জানি কলকাতায় আমি খুব ফরচুনেট, আমি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, এমারিটাস প্রফেসর শ্রী সুকান্ত চৌধুরীর পড়ানো এবং উনার লেকচার্স আমি শুনেছি এবং উনার সান্নিধ্য পেয়েছি শিক্ষাগতভাবে। এবং উনি বলা যেতে পারে যে ইন্ডিয়াতে ডিজিটাল হিউম্যানিটিস যে ডিসিপ্লিন তার পায়োনিয়ার বা পথিকৃৎ বলা যেতে পারে। এবং ওটাই আমরা মনে করি যে ত্রিপুরাতে যে নাটক এবং ত্রিপুরা থিয়েটার জার্নালে যে নাটকগুলো এতদিন প্রকাশিত হয়েছে সেটার আর্কাইভাল ভ্যালু হিউজ। সেগুলোকে স্টোর করা দরকার, সেগুলোকে ডকুমেন্ট করা দরকার। এবং বিকজ আমরা জানি যে ডেটা ইন 21st সেঞ্চুরি ইজ গোল্ড, তার জন্যই ফর পস্টেরিটি, ফর ফিউচার জেনারেশন, আগামী কালের জন্য, ভাবি কালের জন্য আমরা এগুলোকে সংরক্ষিত করে রেখেছি। we have stored everything and now issues এ ক্লিক করলে এখন পর্যন্ত 3টে সংখ্যা আমরা আপলোড করতে পেরেছি, 2019, 2018 এবং 2016। বাকি সংখ্যাগুলো 2007 সাল থেকে 20 সাল পর্যন্ত যতগুলো সংখ্যা বেরিয়েছে, যতগুলো ইস্যুস ভলিউমস বেরিয়েছে, সবগুলো আমরা ইনকর্পোরেট করব এই ওয়েবসাইটে, এবং সবাই ফ্রিতে সেটা পড়তে পারবেন বিশ্বের, এবং ডাউনলোড করতে পারবেন এবং ডাউনলোড করে পড়তে পারবেন নিজের ঘরে বসে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে। আমার মনে হচ্ছে এর ফলে, এই ওয়েবসাইটের ফলে ত্রিপুরা থিয়েটার একটা ওয়াইডার অডিয়েন্সের সামনে পৌঁছে গেছে। এতদিন ত্রিপুরার নাটক সম্বন্ধে, ত্রিপুরার নাটকের কার্যকলাপ সম্বন্ধে জানতে হলে হয়তো বিভিন্ন পত্রপত্রিকা পড়তে হতো বা বিভিন্ন একটু টাফ ছিল সেটা জানা, কিন্তু এখন ত্রিপুরা থিয়েটার ওয়েবসাইটের মাধ্যমে ইট ইজ ভেরি ইজিয়ার টু কমিউনিকেট উইথ the art form, the theatrical art form of Tripura, that is very rich and it has a rich tradition and heritage related to theatre. So এই 3টে ইস্যু আপাতত রয়েছে। আমরা সমস্ত ইস্যু 2007 সাল থেকে 20 সাল আবারও বলছি will include those in the website, একটা work in progress বলা যেতে পারে। এবং এটাই আমাদের ত্রিপুরা থিয়েটার ওয়েবসাইটের মোটামুটি একটা ওভারভিউ। আর আপনারা আরেকটু যদি কিছু জানতে হলে আমাদের মেইল করতে পারেন বা আমাদের সংস্থার যে মেম্বার্স তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। যদি আমাদের কোনো ভুল ভ্রান্তি থেকে থাকে তাও আমাদের বলবেন, যাতে আমরা কারেক্ট করে নিতে পারি। থ্যাংক ইউ।
ধন্যবাদ বিপ্রজিৎ ভট্টাচার্যকে, খুব সুন্দরভাবে এক্সপ্লেইন করেছে আমাদের ওয়েবসাইটের প্রয়োজনীয়তা এবং তার কার্যকারিতা। এবার আমরা মূল্যবান বক্তব্য শুনবো আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি। আমি সবিনয় অনুরোধ জানাবো ত্রিপুরা হাইকোর্টের মাননীয় বিচারপতি শ্রী শুভাশিস তলাপাত্র মহোদয়। উনি রাজ্যের একজন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং উনি নাট্য স্বজন। আমার মনে আছে 1980 দশকে এখানে এই ব্যানার্জি পাড়ায় ত্রিপুরা সংস্কৃতি পরিষদের নাটকের এই সভাগৃহে ওনাকে দেখতাম এবং উনি এই ত্রিপুরা সংস্কৃতি পরিষদের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। আমি এবার সবিনয় অনুরোধ জানাবো শ্রদ্ধেয় শ্রী শুভাশিস তলাপাত্র মহোদয়কে বক্তব্য। আমি সবাইকে ধন্যবাদ জানাই, বিশেষ করে যারা একটা দীর্ঘ সময় ধরে নাটক নিয়ে এবং নাটককে তার যে ইতিহাসের যে প্রেক্ষিত থাকে তার মধ্যে তার জয়ের জন্য মানুষের নাটক চিরকাল নাটক কিভাবে হবে বা কি দিয়ে হবে সে নিয়ে চিরকালই বিতর্ক আছে এবং বিতর্ক আছে বলেই নাটক একটা মাধ্যম হিসেবে সবসময় খুবই সজীব জীবন্ত এবং তাকে ঘিরে অনেক সময় নানা বিতর্ক হয়েছে। একটা কথা আমরা সবাই জানি, নাটক হচ্ছে পৃথিবীর একটা প্রাচীনতম শিল্প মাধ্যম। সাহিত্যের আগে নাটকের জন্ম হচ্ছে, লিখিত সাহিত্য, উপন্যাস, কবিতা, সেগুলোর আগেই নাটকের জন্ম হয়েছে। গ্রবস্কির কথা বলছিলেন, গ্রবস্কির বিখ্যাত বই আছে কোর থিয়েটার। এটা হচ্ছে যে এটা মানে আধুনিক ইন্ডাস্ট্রিয়াল সোসাইটিতে যখন আমরা ঢুকে গিয়েছি সেই সময় দাঁড়িয়ে একটা পজিশনাল ভিউ পয়েন্টকে অ্যাসার্ট করার জন্য গ্রবস্কি এই বইটি লিখেছেন। আমি ব্যক্তিগতভাবে মনে করি নাটক আসলে গরিব মানুষ এবং নাটকের জন্ম দিয়েছে গরিব মানুষ। পরবর্তী সময়ে শিক্ষিত মধ্যবিত্তরা তাদের নানা ধরনের পড়াশোনা, অভিজ্ঞতা, ভাষা, চিন্তা, তারপর বিনোদনের বিভিন্ন যে অনুষঙ্গগুলো থাকে সেগুলো দিয়ে নাটকে একটা অন্য জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা হয়েছে। আমি দু একটা কথা একটু ছুঁয়ে ছুঁয়ে বলে যাবো, কারণ এগুলো নিয়ে অনেক সময় লাগে আর অল্প সময় বলতে গেলে নানা কথা অসম্পূর্ণ থাকলে পরে তারা অবাঞ্ছিত বিতর্কেরও জন্ম হয়ে যায়। যেমন আমি একটা পুরাতন সবচেয়ে পুরনো যে একটা নাটকের ফর্ম যেটা কলকাতায়, মানে যারা কলকাতা শহরটা সম্পর্কে জানেন, কলকাতায় একটা বিখ্যাত পুরনো এলাকা হচ্ছে দর্জিপাড়া, যেটা মানে চিতপুর থেকে কানেক্ট করে, যেটা মানে একটা খুব যেখানে মূলত যে রাজাদের যে পশ্চিমবাংলার যে তখন কলকাতার যে রাজা ছিল তার পরিবার এবং তার পরিবারের সংশ্লিষ্ট সৈন্য, সামন্ত, অধিকারীদের জন্য যাদের জন্য পোশাক তৈরি করতে সেই দর্জিরা ওই এলাকায় থাকতো। এটা খুবই গরিব, আপনারা জানেন। এখনকার সময়ের মতো তো না, এখনকার এরা খুব বিভিন্ন কারণে এরা একটু অবস্থাপন হয়েছে। এরা নিজেদের বিনোদনের জন্য ইতিহাস বুঝতে পরে দেখা যায় এটা প্রায় 1300 শতকে, মানে 1221 থেকে তার লিখিত ইতিহাস পাওয়া যায়। তারা প্রথম যে কাজটি করে সেটা হচ্ছে একটা সঙ্গের দল তৈরি করা। দেখুন কি করে পেশাব থেকে শিল্পের তৈরি হয়। এই যে পোশাক বানাতো তারা ছোট ছোট কাপড়ের টুকরো করে থাকে, সবাই জানেন এখন এগুলো আছে। তারা কি করতো, বছরে একটা সময় যখন ওদের কোনো কাজকর্ম থাকতো না, মানে
পুজোর ঠিক পর থেকে। এখনো দেখবেন পুজোর পরে যারা দর্জি তাদের কাজকর্ম থাকে না, পুজোর আগে সমস্ত ব্যস্ততা, তখন তারা নিজেদের বিনোদনের জন্য আপনারা পড়ে দেখতে পারেন, ইতিহাসটা খুব চমৎকার। তারা একটা সঙ্গের দল তৈরি করে, সং সাজানো। এরা কি করতো, বড় বড় পোশাক, তারপরে রণপাল বিমান করে নানা ভাবে ওরা বেরিয়ে পড়তো। গবেষকরা এদের যে সঙ্গের গান বা যে কথাবার্তা, আজকাল আমরা সংলাপ বলি। সংলাপ মানে হচ্ছে তার একটা লিখিত রূপ থাকবে, আপনি সেটাকে আত্মস্থ বা মুখস্থ করে কি মঞ্চে করবেন। ওদের এমন ছিল না, ওরা তৎক্ষণাৎ সংলাপ, কোন বিষয় নিয়ে, যেটা অনেক সময় আজকাল পথনাটক এই পদ্ধতিটাকে আবিষ্কার করার চেষ্টা করছে, কিন্তু সত্যিকারের অর্থে এটা খুব কঠিন কাজ। যারা নাট্যকার পরিচালনা করেন তারা জানেন যে এর মধ্যে যে অনিশ্চয়তা তৈরি হয়, যে অভিনেতা তার সঙ্গে ঠিক কমিউনিকেট করতে পারবেন কিনা, এগুলো অনেক ধরনের মানে ব্যবহারিক এবং প্রায়োগিক সমস্যা থাকে। কোথাও কোথাও হয়তো দুর্ঘটনাক্রমে একজন কি সংলাপ ভুল ব্যবহার করলো, তখন একজন অভিনেতাকে তার ধারাবাহিকতা এই মঞ্চে সংলাপে রাখার জন্য তৎক্ষণাৎ একটি ছোট্ট সংলাপ বানিয়ে এটাকে জুড়ে দিতে হয়। সেটা কিন্তু মানে এটা সিস্টেমের মধ্যে থাকে। ওরা কি করতে, নিজেরা কিন্তু সংলাপ তৈরি। তার মানে গবেষকরা দেখিয়েছে যে কি পরিমাণের সমাজ সচেতনতা থাকলে পরে এটা করতেন। এবং এই যে সঙ্গের দলের গান বা সঙ্গের দলের যে সংলাপ বা কথাবার্তার মধ্যে মূলত সমাজের দ্বারা তখনকার একটি বিশেষ গোষ্ঠীকে বলা হতো ভদ্রলোক। মানে অদ্ভুত অদ্ভুত ব্যবহার করতেন, অনেক পয়সা টয়সা ছিল, মূলত ব্যবসা করতেন, কিন্তু তারা বিভিন্ন ধরনের সংস্কৃতির চর্চা এগুলো করতেন। যেমন আমি আপনাদের বলি যে কবি গানের আসর বসানো, আরো আছে, মানে ঠিক কতটা উচ্চ মার্গের নয়, তারা এগুলো বসাতেন। কোনোটা খুব ভালো, কোনোটা অত্যন্ত একটা সংস্কৃতির মতো ব্যাপার থাকতে করতে। অনেক আছে, পটের গানটা একদম গ্রামে, শহরের। এই ভদ্র সমাজে প্রচন্ড সমালোচনা করতে সঙ্গের দল। তার মানে কি, আমরা একটা মোবাইল থিয়েটারের একটা সিট কিন্তু এর মধ্যে আমরা দেখি। কিন্তু আমাদের দুর্ভাগ্য হচ্ছে, আমরা যারা ইন্ডিয়ান থিয়েটার করি, ইব্রাহিম আলকাজির কথা এসছে, আমি একটু প্রেক্ষিতে ওনার কথাটা বলছি। দিলদা বলছেন আমাদের এখানে পটের গান থাকে। আমি 1984 সালে রবীন্দ্রনাথের একটি গল্প আছে, তাকে নিয়ে আমি একটি দাহনবেলা নামে একটি নাটক। দাহনবেলা নাটকটা হচ্ছে যে একটা লোক, সে একটা রত্ন ভান্ডার খুঁজে পাবে, গুপ্তধন নাটক আপনারা জানেন, যে তার প্রতিক্রিয়া পাওয়া এগুলো নিয়ে। এবং আমি যখন নাটকের স্ক্রিপ্ট করি, আমার মাথায় আবার ব্যাক অফ মাই মাইন্ড ছিল চার্লি চ্যাপলিনের গোল্ড রাশ। আমার মাথায় ছিল এটা, মানে আমি তো মানে প্রভাবের বাইরে খুব যেতে পারি না, বা কেউ যেতে পারে না, কেউ সচেতন ভাবে স্বীকার করেন না, কিন্তু প্রভাব আমাদের মধ্যে কোথাও না কোনো ভাবে কাজ করে। কারণ আমরা একটা সংস্কৃতি নিয়ে জন্মগ্রহণ করি, এই সংস্কৃতি থেকে আমরা একটা সংস্কৃতিকে বেরোবার চেষ্টা করি, তাকে নিয়ে নানা ধরনের পরীক্ষা নিরীক্ষা করি, এবং এর মধ্যে দিয়ে একটা নতুন একটা অনুত্থান এই সংস্কৃতির সঙ্গে জড়িয়ে যায়। এভাবেই সংস্কৃতি বিকশিত হয়। সংস্কৃতি তার নিজের সময়কে বোঝার চেষ্টা করে, নিজের সময়ের প্রেক্ষিত থেকে সেই প্রেক্ষিতটাকে আরো বিস্তৃত করার চেষ্টা করে, আরো নতুন কথা কিছু বলার চেষ্টা করে। আমাদের দেশে পটের গান ছিল, আমাদের দেশে বলি গান ছিল, আমাদের দেশে পালা গান ছিল। সেটা মানে যাত্রার পূর্ব রূপ পালা গান, পরবর্তী সময় যাত্রায় উৎপাদন মশাই আমি অনেকক্ষণ কথা বলেছি। একবার আগরতলা এসেছিলেন 1988-87 সালে, 88 সালে অনেকক্ষণ কথা বলেছি। উনি ছিলেন একেবারে কি বলা উচিত, যে একেবারে জঙ্গি ভাবে বাংলা যাত্রার সমর্থক। তার তিনটে কারণ উনি বলতেন। একটা কারণ হচ্ছে যে বাংলা যাত্রায় যে সংলাপ লেখা হয়, এই সংলাপ অত্যন্ত উন্নত মানের সাহিত্য। উনি বলতেন যে প্রভূত পরিমাণে তৎসম শব্দ ব্যবহার করে, এবং যাদের কাছে এই যাত্রা বলাটি যাবে তাদের আমরা বলি, মানে শহরে মধ্যবিত্তরা বলি, গ্রামের অর্থ শিক্ষিত মানুষ, তারাই যাত্রার প্রধান পৃষ্ঠপোষক এবং দর্শক। তাদের কাছে কি ভাষায় এরা বলছেন, পৌরাণিক নাটক, তৎসম শব্দে, এবং অত্যন্ত ছন্দায়িত সংলাপ। অবধ মুখার্জি আমার সরাসরি মাস্টারমশাই বলতেন 2.5 পেজ। উনি বলেছেন আমাকে একবার যাত্রা রিহার্সালে নিয়ে গেল, ওরা ভেবেছে আমি অত্যন্ত ভালো নাটক জানি, বলছেন স্যার এটা আমাদের একটু দেখিয়ে দিন কি করে।
বলছে আমি পারলাম না করতে, কারণ আড়াই পেজ তো আমি জানি না। অর্থাৎ প্রত্যেকটা ছন্দ গিয়ে যারা তাল করেন তারা জানেন যে তাল ফাঁক আছে, তাল আছে, ওরা কিন্তু আড়াইটা পরে গিয়ে সংলাপটাকে কেটে দিয়ে আবার ওখান থেকে একটা নতুন সংলাপ। যদি বলি মাত্রা, আড়াই মাত্রা থেকে আরেকটা আড়াই মাত্রায় যায়, এর জন্য বিশেষ অনুশীলন। আমার মনে আছে স্যার বলছিলেন যে আমি গেলাম আর কিচ্ছু পারলাম না, এবং আমার অভিজ্ঞতা হলো যে আমরা কিরকম একটা মূর্খের স্বর্গে বাস করি এই ধরনের কলাগুলোকে যখন আমরা একটা মধ্যবিত্ত অবস্থান থেকে দেখার চেষ্টা করি। এই জন্য বললাম যে বাংলার এই যে ধারণাগুলো আছে এইগুলোকে না আমরা হুট করে দেবীদেব সাহেব যখন এসে ফটো ফ্রেম থিয়েটার তৈরি করলো, আমরা ভাবলাম এটা একটা কলোনিয়াল কালচারে, মানে ঔপনিবেশিক সংস্কৃতি আমাদের থেকে অনেক বেশি উন্নত বলে সারা পৃথিবীকে তারা শাসন করে, মনের ভেতরে এই জিনিসগুলো ছিল বলে আমরা ভাবলাম এটাই হচ্ছে থিয়েটারের আসল এবং উন্নত রূপ, এটাই আমাদের। এবং সবাই জুটে গেল, বিদেশ থেকে আরম্ভ করে মদন মোহন ভট্টাচার্য থেকে সবাই ওই পণটাকে ধরলো, এবং বেশ কিছুদিনের জন্য আমাদের যে প্রচলিত যে নাট্য উপাদানগুলো ছিল সেগুলোকে আমরা খুব অবহেলা করেছি। একটি মানুষ যাকে আমরা অনেক কারণে জানি, তার নাম হচ্ছে রবীন্দ্রনাথ। তিনি সচেতন ভাবে এই ফটো ফ্রেম স্টেজ বা আজকে যাকে আমরা বলি প্রসেনিয়াম, সেটাকে বর্জন করেছি। আমি দুটো নাটকের কথা বলি, একটা হচ্ছে ডাকঘর আর একটা হচ্ছে রক্ত। কোথাও ফটো ফ্রেম স্টেজে এই নাটক করা যায় না, করলে পরে তাকে সংকুচিত করা হয়। আপনারা যারা কানহাইয়ালালের ডাকঘরটা দেখেছেন দেখবেন প্রসিডিয়ামের মধ্যেই হচ্ছে, কিছু করার নেই, কারণ আমাদের তো ওইরকম ভাবে ইনফ্রাস্ট্রাকচার নেই যে প্রসিডিয়াম ছাড়া এখানে মিস্টার সিং আছেন, উনি জানেন একটা সময় আমাদের এখানে অঙ্কন নাটক করার জন্য নজরুলের পাশে একটা জায়গা করা হয়েছিল, এটাকে কোনো নাট্যকর্মীরা ব্যবহার করে, কারণ মাথার মধ্যে চূড়ান্ত ভাবে প্রসিডিয়াম এবং উৎপল দত্ত মশাই কিন্তু সাংঘাতিক ভাবে আবার প্রসিডিয়াম থিয়েটারের পক্ষপাতী। যারা উৎপল দত্ত মশাইয়ের একটি খুব মজার বই আছে, প্রত্যেক নাট্যকর্মীকে পড়তে বলি, এটা একটা রাজনৈতিক এবং নাট্য কর্মীদের অবশ্য করা উচিত যে হিউমারাস বাংলা গদ্য কি করে লিখতে হয়। ওইটার নাম হচ্ছে জপেন্দা জপেন্দা। জপেন্দা চরিত্রটি হচ্ছে কলকাতার রকে বসে প্রত্যেকদিন আড্ডা দেয়, সবাই আসে, এর মধ্যে যারা নকশালবাড়ির সমর্থক তারা আসে, যারা তখনকার কমিউনিস্ট পার্টি সিপিএম এর সমর্থক তারা নানা দলের লোক এসে নানা তর্ক করে, এবং জপেন্দা শেষ পর্যন্ত শেষ কথা বলে। কারণ আপনি জানেন যে রকের আড্ডা এরকম একটি লোক থাকে যে হচ্ছে চূড়ান্ত বলেছিলেন জাস্টিস ইজ দ্য প্রনাউন্স দ্য জাজমেন্ট ইন এভরি ম্যাটার, বাট দি ওয়ে হি হ্যাজ প্রেজেন্টেড। এর মধ্যে একটা টপিক আছে, একটা আড্ডায় বিশেষ হচ্ছে যে বাদল সরকারের থার্ড থিয়েটার, এখানে জপেন্দা তো আসলে সবাই বলছে দারুণ, মানে এরকম নতুন ভাষা। জপেন্দা শেষ পর্যন্ত বলছে ওই যে লোকটা যে দুবলাইতে সংলাপ বলতে, কারণ তখন বাদল সরকার সাবিনা মাহাতো করছে, থিয়েটারে সংলাপ বলার বিভিন্ন এক্সপেরিমেন্ট করছে, এবং আমাদের ধারণা এটা একটা অরিজিনাল থিম। আসলে উনি তো খুব শিক্ষিত মানুষ ছিলেন, বাস্তব জীবনে পেশাগত ভাবে দীর্ঘদিন বিদেশে ছিলেন, এবং মূলত একজন ইঞ্জিনিয়ার ছিলেন, পরবর্তী সময়ে দেশের নাটকের জড়িত হয়েছে। সেই সময় ইউরোপে ইন রেসপন্স টু কনস্টান্টিন স্তানিস্লাভস্কি রাশিয়ার আরেকজন নাট্য নির্দেশককে কিন্তু ইউরোপ নকল করতে শুরু করে তার মধ্য থেকে, ব্যাটল ব্রেস্টের বাইরে। ব্যাটল ব্রেস্টের অনেক বিস্তার হয়েছিল, তার নাম হচ্ছে মেয়ার হোল্ড। মেয়ার হোল্ডের থিয়েটার প্রথম দ্য ফিজিক্যালিটি অফ দি অ্যাক্টিং, এটাকে খুব জোর দিয়ে বোঝানো হয়, অর্থাৎ প্রপস থিয়েটার সবকিছু হিউম্যান অ্যাকশনের মধ্যে এটাকে বোঝানোর চেষ্টা করে। এখান থেকে কিন্তু অনেকে উৎসাহিত হয়েছে, তার মধ্যে আমেরিকার একজন রিচার্ড শ্যাক্সপিয়ার, আপনারা জানেন যে লিভিং থিয়েটার নিয়ে অনেক কাজ করেছে, বাদল সরকার উৎসাহিত হয়েছে তার মতো করে। কিছু কিছু যারা জিনিস করেছেন, আমাদের যে অঙ্গন নাটক ছিল সেই নাটক কে এনেছেন, অঙ্গন নাটকের মূল ধারণাটা কিন্তু যাত্রা, কিন্তু এটাকে তিনি ওনার মতো করে ব্যবহার করেছেন। এদের থেকে উৎসাহিত হয়েছে অনেকে আরো হয়েছে, কিন্তু কেরালাতে যে জিনিসটা এই অঙ্গন নাটক থিয়েটার সেটা সম্পূর্ণভাবে আলাদা, কারণ তাদের থিয়েটারের মধ্যে মার্শাল আর্ট থেকে আরম্ভ করে সবকিছু খুব শক্তিশালী ভাবে ছিলেন। এবং দক্ষিণ ভারত সম্পর্কে, দক্ষিণ ভারত বলতে আমি বোঝাচ্ছি কর্ণাটকা, কেরালা, অন্ধ্রপ্রদেশ, এই তিনটে জায়গাতেই আমি বলছি, কারণ এর মধ্যে একটা নাট্যের একটা অসম্ভব ধরনের একটা ইয়ে আছে, এবং আপনারা জানেন যে রামায়ণও এখানে অন্যরকম ভাবে ব্যাখ্যা করা আছে, অন্যভাবে লেখা হয়েছে, সেগুলো একেবারেই আমাদের থেকে আলাদা। ওদের চিন্তা ভাবনার ক্ষেত্রে, এদের যে
আর্কিটেক্ট সবকিছুর ক্ষেত্রে ভাবনাটা অন্য অঞ্চলে, ভারতবর্ষ তাহলে আসলে একটা পৃথিবী নিজের মধ্যে। আচ্ছা, তারা কিন্তু তাদের থিয়েটারের যে মানে উপকরণ সেগুলোকে কখনো ছাড়ে। কারণ আপনারা লক্ষ্য করে দেখবেন ওইসব অঞ্চলে ব্রিটিশদের প্রভাব ভীষণভাবে কম ছিল। ব্রিটিশদের বিরুদ্ধে রাজারা বিদ্রোহ করেছে, প্রজারা বিদ্রোহ করেছে, জোটবদ্ধ ভাবে সেখানে বিদ্রোহ হয়েছে এবং তারা নিজের অস্তিত্ব ছাড়ে। আজ পর্যন্ত যেগুলো অনুষ্ঠানে গেলে দক্ষিণ ভারতে একজন তামিল পরিবারে বিয়ে হলে পরে খুব একজন ইয়াং ছেলেকেও দেখবেন না জিন্স পরে বিয়ে বাড়িতে যাচ্ছে, সে তার ধুতিটা পরেই যায়। এটা হচ্ছে সম্মানের জায়গা, যে আমার সাংস্কৃতিক চিহ্নগুলোকে আমি নষ্ট হতে দেবো না। এটা একটা অহংকারের জায়গা শুধু নয়, এটা হচ্ছে একটা ইতিহাসের জায়গা। আমার সঙ্গে আমার মধ্য দিয়ে আমার ইতিহাস আমি প্রভাবিত করছি। এটা হচ্ছে মানুষের আইডেন্টিটি বা তার চিহ্নিতকরণ, আমি কে। একটা মানুষের নানা ধরনের আইডেন্টিটি থাকে। সে যখন থিয়েটার করে সে থিয়েটার পরিষদ থিয়েটার পাবে, আবার সে যখন কলেজে পড়াতে যায় সে শিক্ষক, ছাত্রের সঙ্গে তার সম্পর্ক, সেও যেন সম্পূর্ণ অন্য বিষয়ে পড়ায়, সেখানে তার একটা আইডেন্টিটি। আমাদের নানা ধরনের আইডেন্টিটি থাকে। এই যে তাদের যে সামাজিক অনুষ্ঠানের মধ্যে যেগুলো আইডেন্টিটি গুলো আছে, তারা কিন্তু প্রথাগত আইডেন্টিটি ধরে রেখে, যেমন প্রথাগত থিয়েটারের উপকরণগুলোকে তারা ধরে রেখেছে। এব্রাহাম আল-কাজি যখন রাষ্ট্রীয় নাট্য বিদ্যালয় বা এনএসডি দায়িত্ব নেয়, উনি কিন্তু প্রথম এই জায়গাটা কি বলেছেন, আর কতদিন এই প্রসিডিয়াম থিয়েটার ওয়েস্টার্ন ইডিয়ম গুলোতে আমাদের ব্যবহার করবো। ধীরে ধীরে ভারতীয় বিভিন্ন যে ট্র্যাডিশনাল এন্ড দ্য কনভেনশনাল থিয়েটার থটস, এর সঙ্গে আধুনিকতার একটি মেলবন্ধন ঘটালেন এমন ভাবে যে রাষ্ট্রীয় নাট্য বিদ্যালয়ের ক্ষেত্রে এটা নতুন ভাবনা হলো এবং একদল পরিচালক, যেমন অনেকের নাম বলা যায়। আমি কর্ণাটকের বিজয়শ্রীর কথা বলি, ইম্ফলের রতন থিয়ামের কথা বলি, আর কে রানের কথা বলি, সবাই তার ছাত্র সম বা ছাত্র। তারা কিন্তু নানা রকম ভাবে নিজেদের থিয়েটার করেছে, কিন্তু একজনের সঙ্গে আরেকজনের থিয়েটার কিন্তু কোনো মিল নেই। তাদের উপকরণ জিনিসগুলোকে তারা বিভিন্ন নাটক প্রযোজনায় এমন ভাবে ব্যবহার করছেন, এবং এটা রাষ্ট্রীয় নাট্য বিদ্যালয় করতে পারে, এটা থিয়েটারের পক্ষে সম্ভব নয়, কারণ তাদের পেছনে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা আছে। যেমন আমি অভিমঞ্চে নাটক দেখেছি, যে আমি যখন শেষ নাটকটা দেখি তখন দর্শক সংখ্যা ছিল 14। এটা কিন্তু একদিনের ঘটনা, কোনোদিন 18, কোনোদিন 21, কোনোদিন হয় না, এতে তাদের কিছু যায় আসে না, কারণ তাদের এটা পৃষ্ঠপোষকতা আছে। এটা কিন্তু একটা ছোট্ট গ্রুপ থিয়েটারের পক্ষে সম্ভব না, দিনের পর দিন এইভাবে চালিয়ে যায়। ওইখানে সংগ্রামের জায়গাটা, ওইখানে টিকে থাকার জায়গাটা সম্পূর্ণ আলাদা। তার মধ্যেও যে গ্রুপ থিয়েটার, ত্রিপুরা থিয়েটার যে কাজগুলো করছে, আমার কাছে একটা অবিশ্বাস্য মনে হয়, কত জোর, মানে দায়বদ্ধতা, অনেক জোর এবং এগিয়ে যাওয়ার সংকল্প থাকলে পরে এই কাজগুলো করা যায়। যখন বোঝাচ্ছিল, আমি বলছিল যে ত্রিপুরা এটা প্রথম, আমি বলছি না পশ্চিমবঙ্গেরও অনেকের এই ধরনের ওয়েবসাইট নেই, আসবে। করোনা আমাদের অনেক কিছু বদলে দিয়েছে। আরো একটা উদাহরণ দিচ্ছি আমি, যে ন্যাশনাল থিয়েটার অনেকেই জানেন ইংল্যান্ডের সবচেয়ে, মানে ইউকে এবং আয়ারল্যান্ডের সবচেয়ে বড় নাট্য, দু জায়গায় এরা মূলত অনুভব করে এবং নিজস্ব থিয়েটার আছে। করোনা যখন শুরু হলো এপ্রিল মাস থেকে ওরা কমপ্লিটলি ডিজিটাল প্ল্যাটফর্ম ছিল, এবং এরা কি করছে, বিভিন্ন জায়গা থেকে এগুলোকে অভিনয় করে এটা ইন্টারনেট বেসড অথবা ডিজিটাল প্ল্যাটফর্মের মধ্যে নাটকগুলোকে দেখাতে শুরু করে। এখন প্রশ্ন হচ্ছে কি করে, এরা প্রথম ট্রেইলার বা টিজার গুলো রিলিজ করতে হবে, নাটকের বিভিন্ন মুহূর্তের গুলো দিয়ে তারপর বলতে যে তুমি সাবস্ক্রাইব করো। যারা মানে এই নাটক দেখার জন্য তো আমরা চটপট করি, ক্লিয়ার করেছে কিছুদিন আগে নতুন ভাবে পুরোনো নাটক ডিজিটাইজ করেছে, আর আমাকে পয়সা দিতে হবে। আমি তোমার হলে টিকিট কেটে থিয়েটার দেখতে চাই, ওইখানে সাবস্ক্রাইব করে আমাকে পয়সা দিতে হবে। মানুষ দেখছে, সারা পৃথিবী থেকে এখন ন্যাশনাল থিয়েটার নাটক দেখছে। আমি অবাক হয়ে গিয়েছি, প্রথম তারা সবার জন্য যে নাটক খুলে দিয়েছিল তার নাম হচ্ছে অ্যামাডিউস। অ্যামাডিউস 1979 এ 1979 সালে অ্যামাডিউস প্রথম ফিল্ম হয়। অ্যামাডিউস হচ্ছে মোজার্টের আত্মজীবনী। আমি তো ডিটেইলে গেলে ওরা বুঝতে পারবে না, কারণ কানেক্ট গুলো এবং মোজার্ট সম্পর্কে আমাদের তো একটা ছবি দেখেছি, ধারণা আছে। আমাদের সঙ্গে কি ধারণা, যে এটা খুব ঠান্ডা মানুষ, মিউজিক করছে, বিভিন্ন ধরনের কম্পোজিশন করছে, বাজাচ্ছে। এই অভিনেতার সম্পর্কে কাস্ট খুব ইম্পর্টেন্ট না। আমরা যদি আমরা কাকে বাসবো, এই মজা কমপ্লিটলি ইউরোপের লোক, সে জেনেভাতে বড় হয়েছে চিরকাল, কিন্তু নাট্য পরিচালক কাকে তুলনা
যে সাউথ আফ্রিকা মানে সাউথ আফ্রিকা থেকে মাইগ্রেট করে এসে প্রথম কেনিয়াতে ছিল, সেখানে অভিনয় করেছে, ফিল্ম তৈরি করেছে, তারপরে সে ইংল্যান্ডে শিফট করেছে, একজন ব্ল্যাক অ্যাক্টরকে দিয়ে অ্যামাডিউসের চরিত্র করিয়েছে এবং সারা পৃথিবী জোড়া আজকে তার প্রশংসা, এত সুন্দর অভিনয় করেছে। তার মানে এখানে দুটো জিনিসের প্রোটেস্ট করা হলো, একটা হচ্ছে রেসিস্ট যে থিওরি অফ কালার, তার বিরুদ্ধে একটা রিভোল্ট আছে, আরেকটা হচ্ছে যে মঞ্চে অভিনেতা মঞ্চকে শাসন করে, যেটা সাধারণভাবে আমরা বলি তার গায়ের রং কি, সে কিরকম দেখতে, কিছু ম্যাটার করে। যেমন একটা সময় মনে হচ্ছে যে এনএসডির ছাত্র অনেকে গেছে, যেমন নাসিরুদ্দিন, তারপর মোহাম্মদপুরিয়ারা গেছে, তখন তথাকথিত পরিচালকরা ভেবেছে ওদের কোন কাজে লাগানো হবে, পার্শ্ব চরিত্র, দারোয়ানের চরিত্র ছাড়া কিছু দেওয়া যায় না। তারা প্রতিষ্ঠা করেছে যে অভিনয় যে চায় সে করতে পারে। নাসিরুদ্দিন একটা ইনস্টিটিউশন। আমার মনে আছে তখন ব্যাঙ্গালোর থেকে একটা কাগজ বেরোতো, কাগজটার নাম ছিল, নাসিরুদ্দিন একটা বিরাট ইন্টারভিউ করেছিল থিয়েটার অ্যাক্টিং। আমাদের কাছে তখন খুব মজার লেগেছে যে আর্ট থিয়েটার করা, মধ্যে মধ্যে থিয়েটার করা। আমি ঢাকাতে গিয়ে ওয়েটিং ফর গডো দেখেছি নাসিরুদ্দিন। হ্যাঁ, আমি তো বাইরে দেখতে পারিনি, কিন্তু ঢাকাতে ওরা নেমন্তন্ন করে নিয়ে গেছিল, ওখানে নিয়ে গেছে। থিয়েটারের প্রতি যে ভালোবাসা, এটা কিন্তু নাসিরুদ্দিন, অঙ্কুরি, কাদর করেনি, কারণ এরা জানে যে আলটিমেটলি, বা এখন আমি যা মূলত এটা থিয়েটারের অবদান, থিয়েটার আমাকে বানিয়েছে। কাজেই থিয়েটারটিকে শিখতে হবে। কিন্তু আমি কিছু ভয়ের কথা ওই প্রসঙ্গে বলবো, থিয়েটার এমন একটা জিনিস না, এটা যদি পারফরমেন্স না থাকে এটা মরে যাবে। এবং রক্তকরবীকে কেউ চিনত না যদি না শম্ভু মিত্র এটা অভিনয় করে। এটা আজকে যে পড়ার জন্য যে আগ্রহ তৈরি করেছে, এটা শম্ভু মিত্র মশাই তৈরি করে দিয়েছে। কাজেই এবং কি এই রক্তকরবী নাটক রবীন্দ্রনাথ লিখতে শুরু করেছিলেন 1927 সালে। 1935 সালে তার ফাইনাল স্ক্রিপ্ট তৈরি হয়। এই নাটকটি উনি 8 বার লিখেছেন এবং প্রত্যেকটা স্ক্রিপ্ট কিভাবে কারেক্ট করেছেন তার একটা কম্পাইলেশন বিশ্বভারতী বার করেছে। বললে পরে দেখা যাবে যে সংলাপ রচনাটা কত কঠিন কাজ, কিভাবে রবীন্দ্রনাথের মতো লোক মানে বারে বারে পড়েছেন, বারে বারে সংলাপ করেছেন, আজকের জায়গায় চলে এসেছে। তারপরেও খুব নির্দিষ্ট ভাবে যদি আমরা, যেহেতু এই অভিনয়টা এখন পাওয়া যায় ডিজিটাল মাধ্যমে, রক্তকরবী শম্ভু মিত্রের যে প্রযোজনা, এটা পাওয়া যায় অডিও ভার্সন, ভিডিও ভার্সন, সেটা যখন দেখা যাবে শম্ভু মিত্র মশাইও এডিট করেছে। পার্থক্যটা কি? একটা হচ্ছে রবীন্দ্রনাথ তার অভিজ্ঞতা দিয়ে নাটককে বুঝেছে, আর শম্ভু মিত্র মশাই মূলত হচ্ছে পারফর্মিং আর্টিস্ট, একজন থিয়েটার ডিরেক্টর। তার প্রয়োজন আর যিনি নাটক লিখছেন তার দুজনের প্রয়োজন একটা জায়গায় একরকম, কিন্তু একটা জায়গায় এদের মধ্যে ভিন্নতা আছে। অভিনয় করতে গিয়ে একটা ওয়ার্কিং স্ক্রিপ্টের হয়তো অনেক ভুল জায়গা বদলে যায়, কারণ এটাকে মঞ্চে প্রতিফলিত করা যায়। আমি সবাইকে বলবো, উনি বিশেষ করে তোমাকে উনি করেই বলছি, এই যে নাটকগুলো নিয়ে যে থিওরিটিক্যাল আলোচনা আমাদের পত্রপত্রিকা যেগুলো রিভিউ নামে বেরোয়, সেগুলো মানুষকে আরো নাটক সম্পর্কে অশিক্ষিত করে দেয়। থিয়েটারে রিভিউ লিখতে হবে থিয়েটারের শিক্ষিত মানুষদের, তাহলে এই রিভিউটা মানুষকে নাটক দেখার চোখ খুলে দেবে। আর যদি দর্শক খুব সচেতন হয়, এটা থিয়েটারের প্রযোজনার মধ্যে একটা বড় পরিবর্তন আসবে। প্রত্যেকটা অভিনেতা জানে আমি এই দর্শকগুলোকে আজকে সন্ধ্যেবেলা মোকাবেলা করতে যাচ্ছি, তাকে সমস্ত কিছু ঠেলে প্রত্যেক দিন লাইমলাইটের সামনে তাকে পরীক্ষা দিতে হবে। থিয়েটারের মজাটা হচ্ছে এই, কালকের থিয়েটার আর পরের দিনের যে থিয়েটার, এটার মধ্যে কোনো মিল নেই। ইমোশনাল স্কেল দুটো আলাদা হয়ে যেতে পারে। একটা মুহূর্তের একটা মানে ইগনিশন, যে মোমেন্ট অফ ইগনিশন যেটাকে থিয়েটারে বলা হয়, সেটার জন্য পুরোপুরি এটা অন্যরকম হয়ে যেতে পারে। আমি বলছিলেন যে সংস্কৃতি পরিষদ, আমার মনে আছে 1984 সালে আমরা রক্তকরবী অভিনয় করি, তখন আমি কলেজে 20-21 বছর বয়স আমার। তখন রক্তকরবীর সবচেয়ে বয়স্ক চরিত্র হচ্ছে অধ্যাপক, এই চরিত্রে কাজ করা হয়েছে। আমি তখন ধুতি পড়তে পারতাম না, ভয় করতে ধুতি পরে হাঁটলে মঞ্চে গিয়ে উল্টেও পড়ে যেত। আমার মাস্টারমশাই শরৎ চৌধুরী বলেছিলেন যে এই একটা মাত্র ক্যারেক্টার রবীন্দ্রনাথের চরিত্রের মতো হয়েছে, অন্যরা অন্যদের মতো হয়েছে। এটার কারণ কি? নির্দেশক আমাকে বলেছিলেন যে এই ক্যারেক্টারটা মধ্যে কোনো প্রাণ নেই,
এগুলো জানেন যে এটার মধ্যে এই আমার একটা ক্যারেক্টার যার মধ্যে কোনো মানে উত্থান পতন আদিকে কিছু নেই, সে মধ্যে মধ্যে এসে রক্ত শাস্ত্র নিয়ে নন্দিনীর সঙ্গে কথাবার্তা বলে, সবচেয়ে নিরস বিষয় নাটকের ক্ষেত্রে। আমার কাছে তখন একটা বিরাট চ্যালেঞ্জ। আমি প্রত্যেকদিন ভাবতাম এই ক্যারেক্টারটাকে কি করে জীবন করা যায়। আমি অনেক জায়গায় সংলাপ পরিবর্তন না করে সংলাপকে ভেঙে এর মধ্যে রহস্য তৈরি করার চেষ্টা করছি, যেটা রবীন্দ্রনাথের উদ্দেশ্য ছিল। আমাদের নাটককে জানতে হবে। নাটক হচ্ছে যে এই সংখ্যায় একটি আলোচনা লিখেছে রামেশ্বর ভট্টাচার্য, মৃচ্ছকটিক নিয়ে শুক্রকের লেখা নাটক। কিন্তু সারা পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয় এই নাটকটি। এটা এই লেখাটা আপনারা মনোযোগ দিয়ে পড়বেন, ও একটা স্ট্রাকচারাল অ্যানালাইসিস দিয়েছে, এবং সঙ্গে পড়বেন সুকুমারী ভট্টাচার্যের করা এই মৃচ্ছকটিকের বাংলা অনুবাদ। সংস্কৃত বোধহয় অনেকে পড়তে পারেন, এবং যে পুরোনো আমলের সংস্কৃত তো এটা, এবং নাটকের অনেক কিছুর মধ্যে যেটাকে প্রাকৃত ভাষা বলা হয়, সূত্র সেটাকে মধ্যে ঢুকিয়ে দিয়েছে। সেটা নিয়ে সেই সময় খুব বড় বিতর্ক হয়েছিল যে তার বিশুদ্ধতা নিয়ে। বিশুদ্ধতার বিতর্ক তখন সারা ভারতবর্ষে চলছে, তখন ওই লোকটাই বিশুদ্ধতার গ্রন্থ লড়াই করছে। কারণ একটা জিনিস জানবেন, থিয়েটারের মূল মর্মবস্তু হচ্ছে ইট লিভস হিয়ার এন্ড নাও। কালকে যদি থিয়েটারটা বেঁচে থাকে দিস এন অ্যাক্সিডেন্ট, কিন্তু থিয়েটারটা আজকের কথা, আজকের সময়ে দাঁড়িয়ে বলতে পারছি কিনা, এটা হচ্ছে থিয়েটারের সবচেয়ে বড় পরীক্ষা। এই পরীক্ষাতে আমাদের প্রত্যেকদিন উত্তীর্ণ হতে হয়। আমি নাটকের লোকটা, আমি নাটকে দেখার চেষ্টা করেছিলাম একটা সময়, এই অভিজ্ঞতা থেকে আপনাদের বললাম। মার্জনা করবেন, এটার মধ্যে একটা অত্যত্ব আছে যে সুযোগ পেলেই কিছু কথা বলে যাওয়ার জন্য। কিন্তু আমি একেবারে খুব বিনয়ের সঙ্গে বলছি, তার আপনাদের সঙ্গে কথাগুলো শেয়ার করার প্রয়োজন আছে বলে আমি মনে করছি। এখানে একজন বিদগ্ধ মানুষ বসে আছেন, বিজয় কুমার সিংহ, সারা দিন নাটক নিয়ে ভাবেন করেন, তাদেরই বলার অধিকারী। তবু আমি বললাম, কারণ ত্রিপুরা থিয়েটারের কাছে আমার প্রত্যাশা অনেক বেশি। সবাইকে ধন্যবাদ জানাই, আপনারা এগিয়ে যান, আপনাদের প্রচেষ্টাগুলো সার্থক হোক, এই কথাগুলো বললাম। সবাইকে আবার ধন্যবাদ জানাই। অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার। এটা খুব ভালো আলোচনা আমরা শুনলাম আমাদের প্রধান বক্তা ত্রিপুরা হাইকোর্টের মাননীয় বিচারপতি শ্রী শুভাশিস মহাপাত্রের কাছ থেকে। এটা আজকে উদ্বোধনী অনুষ্ঠানে বা আমাদের জার্নাল প্রকাশের অনুষ্ঠানের একটা বড় পাওনা। আমরা আন্তরিকভাবে আপনাকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। এই করোনা মহামারী আপনার ব্যস্ততার মধ্যে আপনি এসেছেন আমাদের আহ্বানে। আমরা নিশ্চয়ই আশা রাখি আগেও আপনি আমাদের সঙ্গে রয়েছেন, আগামীতেও আমরা আমাদের পাশে পাবো। এবার ত্রিপুরা থিয়েটার 2020 এই জার্নালটি রাজ্যের যারা লিখেছে তাদের তো অনেকেই আজকে উপস্থিতি নেই, তো 4 জন উপস্থিত আছেন। 4 জনই আমাদের সংস্থারই সদস্য। করোনা অতিমারীর বিধিনিষেধ মানতে গিয়ে বাকিদের সবাইকে এখানে আনা গেল না, তাদেরও কিছু হয়তো অসুবিধা হয়েছে। এবার এই সম্মানীয় লেখকদের হাতে ত্রিপুরা থিয়েটারের পক্ষ থেকে ত্রিপুরা থিয়েটার 2020 জার্নাল, ত্রিপুরা থিয়েটারের স্মারক এবং সম্মানিত অর্থমূল্য তুলে দেওয়া হবে তাদের সম্মানিত লেখকদের হাতে। অর্থমূল্য তেমন কিছু নয়, সামান্যই দেওয়া, সম্মান জানানো। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় একজন প্রকাশককে বলেছিলেন, লেখকদের টাকা দাও, ভালো লেখা, লেখকদের সম্মান করতে হবে। পয়সাটা কতটা দিল প্রশ্ন না, আমাদের সামর্থ্য কম, তবু আমরা আমাদের ত্রিপুরা থিয়েটার জার্নাল 2020 এবং আমাদের স্মারক ও সম্মানিত অর্থমূল্য দিয়ে একে একে সম্মানীয় লেখকদের আমরা এবার সম্বোধিত করব। প্রথমে আমি অনুরোধ জানাব শ্রী প্রশান্ত সেনগুপ্ত, তাকে আমরা পার্থ দাদা জানি।
প্রশান্ত সেনগুপ্ত নাট্য ও সংস্কৃতি জগতের ভাইরাস এই সম্পর্কে উনি লিখেছেন। লেখাটি বইয়ের 117 নম্বর পৃষ্ঠায় পাবেন। ওনাকে এবার আমাদের এবারের জার্নাল স্মারক এবং সাম্মানিক অর্থমূল্য দিয়ে পুরস্কৃত করা হচ্ছে। প্রশান্ত সেনগুপ্তের হাতে আমাদের জার্নাল স্মারক ও সাম্মানিক অর্থমূল্য তুলে দিচ্ছেন মাননীয় বিচারপতি সুভাষিস মহোদয়। এবার গ্রহণ করবেন শেখর সি। উনি লিখেছেন প্রাগজ্যোতিষ নাট্যোৎসব 2020 ফলে ইন্টারনগরকে আমরা যে নাটকটা করেছি ইন্টারনগর ত্রিপুরা থেকে এবার 3টা নাটক সেখানে হয়েছে। একটা আগরতলা 2টো নাট্যভূমি এবং নাট্যভূমি গ্রুপ থিয়েটার, আর ত্রিপুরা থিয়েটার আমরা গিয়েছি ইটানগর। তিনটি নাটক সম্পর্কে উনি রিভিউ দিয়েছেন। শেখর সি। এবারে আমি ডেকে নেব বিপ্রজিৎ ভট্টাচার্য। বিপ্রজিৎ ভট্টাচার্য লিখেছে থিয়েটার অফ প্যান্ডেমিক। এই বইয়ে 148 পৃষ্ঠায় লেখাটি পাওয়া যায়। ধন্যবাদ স্যার। এবারে আমরা সম্মানিত করব নাট্যকার, পরিচালক, অভিনেতা, আমাদের সংস্থার সম্পাদক, মাননীয় সম্পাদক শ্রী বিভু ভট্টাচার্য মহোদয়কে। লিখেছেন নাটক জর্জ ফ্লয়েড উই কান্ট ব্রিথ টু। লেখাটি পাবেন 486 পৃষ্ঠায়। অন্যান্য লেখকদের হাতে রাজ্যের, দেশের বিভিন্ন প্রান্তের এবং বাংলাদেশি লেখকদের কাছে আমরা পরে পৌঁছে দেব। আমি শুরুতে বলেছিলাম আজকের অনুষ্ঠানে আরেকজন অতিথি থাকবার কথা ছিল, ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের মাননীয় অধ্যাপক শ্রী অশেষ গুপ্ত। শারীরিক কারণে আসতে পারেননি। উনি একটি বক্তব্য ভিডিও করে পাঠিয়েছে। ওনার বক্তব্যটি এবার আমরা সম্প্রচারিত করব। ত্রিপুরা হাইকোর্টের মাননীয় বিচারপতি শ্রী সুভাষিস তলাপাত্র মহোদয়, যার সাহিত্য ও সংস্কৃতির প্রতি অনুরাগ সর্বজন বিদিত, শ্রী বিজয় কুমার সিং, যিনি ন্যাশনাল স্কুল অফ ড্রামা আগরতলা কেন্দ্রের অধিকর্তা, ত্রিপুরা থিয়েটার নামক এই ঐকান্তিক প্রচেষ্টার কাণ্ডারী ও ভান্ডারী শ্রী বিভু ভট্টাচার্য এবং ত্রিপুরা থিয়েটার গোষ্ঠীর সঙ্গে যুক্ত প্রত্যেকটি শিল্পী, কলা কুশলী, নাট্যকর্মীকে আমার প্রণাম এবং শুভেচ্ছা জানাই। এবং একই সঙ্গে প্রণাম, প্রীতি ও শুভেচ্ছা জানাই সেই সমস্ত দর্শকদের যারা আজকে সশরীরে অথবা এই অতিমারীর দিনে বিভিন্ন কারণে আন্তর্জাতিক মাধ্যমের মাধ্যমে এই অনুষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। আজকের দিনটি একটি ঐতিহাসিক দিন এবং এই ঐতিহাসিক দিনে আপনাদের সঙ্গে এই ঐতিহাসিক দিনের সাক্ষী হওয়ার বিরল সম্মান পেয়ে
আমি অত্যন্ত গর্বিত এবং আনন্দিত। আজকে মহালয়া, এই মহালয়ার দিনে তিনটি বিশেষ জিনিস হতে যাচ্ছে, তিনটি ঐতিহাসিক উল্লেখযোগ্য ঘটনা। এক, আজকের দিনে এই বছরের বার্ষিক শারদীয় ত্রিপুরা থিয়েটারের উন্মোচন হবে। দুই, আজকের এই দিনে ত্রিপুরা থিয়েটারের ওয়েবসাইট অথবা আন্তর্জাতিক মাধ্যমে ত্রিপুরা থিয়েটারের উপস্থিতি আজকের দিনেই সূচনা হবে। এবং একই সঙ্গে আজকের দিনে আপনাদের সঙ্গে আমি এই সংবাদটি ভাগ করে নিতে পেরে অত্যন্ত আনন্দিত যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা যাকে সংক্ষেপে ইউজিসি বলা হয়, সেই ইউজিসি এর অত্যন্ত মানদণ্ড যোগ্য ইউজিসি কেয়ার লিস্টে ত্রিপুরা থিয়েটার নামক এই গবেষণাধর্মী জার্নালটির অন্তর্ভুক্তি। এটি নিঃসন্দেহে একটি অত্যন্ত বিরল ঘটনা এবং এই ঘটনা আজকে ঘটেছে তার ইতিহাস সাক্ষী এই কারণে, কেননা ত্রিপুরা থিয়েটার নামক এই যে প্রচেষ্টা, এই যে সংগ্রাম, এটি কিন্তু আজকের দিনের নয়, এটি বহু বছর ধরে চলে আসছে এবং এই প্রচেষ্টা এবং সংগ্রামের সঙ্গে যারা যুক্ত তাদেরকে আবারও আমি অভিনন্দন জানাই। ত্রিপুরা থিয়েটার এবং ইউজিসি কেয়ার লিস্ট, এই দুটোর তাৎপর্য কি? Let me just tell you that UGC Care List is supposed to be the most important uniform standardized list of academic journals that have been accepted both within the country and also beyond the country for gradation of any academic endeavor, for the promotion of academics from a lower post to a higher post, and even for the recognition of research scholars who tend to get their doctoral degree and therefore they have to have a publication, and if they publish in any of the journals of the UGC Care List, that particular publication is supposed to be merited and up to the mark. এখানে বলে রাখা উচিত যে অনেক বছর ধরেই ভারতের বিভিন্ন প্রান্তে বিভিন্ন রকম পত্রিকা, বিভিন্ন রকম জার্নাল প্রকাশিত হয়ে আসছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়, বিভিন্ন সংস্থা, বিভিন্ন মহাবিদ্যালয়, এমনকি নিজেদের নিজস্ব প্রচেষ্টাতেও অনেক বছর ধরে অনেক রকম জার্নাল, অনেক রকম পত্রিকা প্রকাশিত হয়ে আসছে। কিন্তু ইউজিসি বা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন যখন দেখলো যে এইসব জার্নাল বা পত্রপত্রিকার মধ্যে একটা সঠিক মানদণ্ড বা একটা সঠিক মাপকাঠি কোথাও অনুসরণ করা হচ্ছে না, তখন ইউজিসি করলো কি, তারা একটি লিস্ট তৈরি করলো, যে লিস্টের নাম তারা দিল ইউজিসি কেয়ার লিস্ট। এই ইউজিসি কেয়ার লিস্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে, কারণ এই ইউজিসি কেয়ার লিস্টে যেসব জার্নাল, যেসব ম্যাগাজিন অন্তর্ভুক্ত আছে, সেই জার্নালগুলো বা সেই ম্যাগাজিনগুলোতে পাবলিকেশন হলে বা প্রকাশিত হলে কোন একটি লেখক তার সেই লেখাকে মানদণ্ডের উপযুক্ত বলে মনে করতে পারে। কোন একটি লেখক তার লেখাকে, তার গবেষণাধর্মী নিবন্ধ বা প্রবন্ধকে মানদণ্ডের উপযুক্ত বলে নির্ধারণ করতে পারে এবং শুধুমাত্র তিনি নিজে তাকে নির্ধারণ করবেন না, তার যখন প্রমোশন হবে, তার যখন পদোন্নতি হবে, তখন কিন্তু এই প্রকাশনার উপর নির্ভর করেই তাকে এপিআই স্কোর প্রদান করা হবে। একইভাবে যখন কোনো একজন গবেষক তার পিএইচডির জন্য নির্ধারিত দুটি প্রকাশনা করবেন, তখন এই দুটি প্রকাশনা যদি ইউজিসি কেয়ার লিস্টের জার্নালগুলোতে প্রকাশিত হবে, যদি হয়, তবেই কিন্তু সেই প্রকাশনাগুলোকে গ্রহণযোগ্য বলে ধরা হবে। কাজে ইউজিসি কেয়ার লিস্টের গুরুত্ব অত্যন্ত অসীম, অপরিসীম। এবং ত্রিপুরা থিয়েটার যে আজকে ইউজিসি কেয়ার লিস্টে স্থান করে নিতে পেরেছে, এটি একটি অত্যন্ত উল্লেখযোগ্য ঘটনা এই কারণে, কেননা ইউজিসি কেয়ার লিস্ট কিন্তু কোন একটি বিশেষ সময়ে বা একটি বিশেষ বৎসরের উপর নির্ভর করে তার অন্তর্ভুক্তির তালিকা তৈরি করে না। ত্রিপুরা থিয়েটার নামক এই জার্নালটি, এই গবেষণাধর্মী জার্নালটি অনেক বছর ধরে প্রকাশিত হয়ে আসছে
এবং নিরবচ্ছিন্নভাবে এই জার্নালে ভালো ভালো লেখা পাণ্ডুলিপি প্রকাশিত হয়েছে। ইউজিসি কেয়ার লিস্টের সঙ্গে যারা যুক্ত, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক অধ্যাপিকাগণ যারা পড়াচ্ছেন, তারা দেখেছেন, তারা পড়েছেন, তারা জানতে পেরেছেন যে ত্রিপুরা থিয়েটার নামক এই গবেষণাধর্মী জার্নালটিতে বছরের পর বছর ভালো ভালো লেখা, ভালো ভালো পাণ্ডুলিপি প্রকাশিত হয়ে আসছে। এবং এই কারণেই আজকে ত্রিপুরা থিয়েটার নামক এই জার্নালটি ইউজিসি কেয়ার লিস্টে অন্তর্ভুক্ত হয়েছে। এটি একটি অত্যন্ত সম্মানিক একটি ঘটনা। আমি এখানে বলে রাখবো যে ইউজিসি কেয়ার লিস্ট বা ইউজিসি কেয়ার লিস্টে অন্তর্ভুক্তি কিন্তু মাত্র একমাত্র কথা নয়। ইউজিসি কেয়ার লিস্টে অন্তর্ভুক্তির সঙ্গে সঙ্গে আরো অনেকগুলো জিনিস চলে আসে, যেগুলো মাথায় রেখে আমাদের আগামী দিনে এগিয়ে যেতে হবে, ত্রিপুরা থিয়েটারকে আগামী দিনে এগিয়ে যেতে হবে। সেটা হচ্ছে কোথাও কোনোভাবে যাতে গবেষণাধর্মী লেখার সঙ্গে বা বিশ্লেষণাধর্মী লেখার সঙ্গে বা নাটকের পাণ্ডুলিপির সঙ্গে বা বিভিন্ন নিবন্ধের সঙ্গে তার মানদণ্ডের সঙ্গে তার মাপকাঠির সঙ্গে যাতে কোথাও কোনোভাবে আপোষ না করা হয়। ইউজিসি কেয়ার লিস্টে অন্তর্ভুক্তি একমাত্র শেষ কথা নয়, সেখানে থাকা, সেখানে নিজ গৌরবে উজ্জ্বল হয়ে থাকাই হচ্ছে একমাত্র কথা। কাজে আমি এই প্রার্থনা করব যে আগামী দিনে ত্রিপুরা থিয়েটার আরো গৌরবান্বিত হবে এবং ত্রিপুরা থিয়েটার নামক এই যে জার্নালটি, সেটি ইউজিসি লিস্টে শুধুমাত্র স্থান করে নেয়নি, সেখানে তার নিজস্ব স্থানকে নিজের গরিমাতে সংরক্ষিত রাখবে। আজকের এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা আমাদের অনেকগুলো কাজ আগামী দিনে করার আছে। যেমন এই জার্নালটিকে পিয়ার রিভিউড করতে হবে, এই জার্নালটিকে ওপেন অনলাইন অ্যাক্সেস প্ল্যাটফর্মে নিয়ে আসতে হবে, এই জার্নালটিকে আরো অনেক উন্নত করতে হবে। তবে মহালয়ার প্রথম ভোরের প্রতিশ্রুতি বিফলে যাবে না। আজকের এই ঐতিহাসিক মুহূর্ত, যেই মুহূর্তে দাঁড়িয়ে আমরা সবাই একসঙ্গে সাক্ষী এই আনন্দের, চলুন আজকে আমরা প্রতিজ্ঞা করি যে আমরা এই ইউজিসি কেয়ার লিস্টে অন্তর্ভুক্ত ত্রিপুরা থিয়েটার নামক জার্নালটিকে আরো অনেক উন্নত করব, আরো অনেক সুন্দর করব, আরো অনেক মানদণ্ডের দিক থেকে উন্নত করব। আপনারা দেখবেন যখন ইউজিসি কেয়ার লিস্টে লগ ইন করবেন, আপনারা দেখবেন যে থিয়েটার এবং পারফর্মিং আর্টস, যেটা আর্টস এন্ড হিউম্যানিটিজ এর শ্রমিক সংখ্যার অন্তর্ভুক্ত, সেখানে ত্রিপুরা থিয়েটার হচ্ছে একমাত্র জার্নাল। তার মানে কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ যে এই ধরনের জার্নাল, নাট্য চর্চা এবং নাট্য গবেষণার উপর এই ধরনের জার্নাল আর কোথাও কিন্তু সম্ভবত ত্রিপুরার অথবা ত্রিপুরার বাইরে ভারতের কোথাও থেকে কিন্তু অন্তর্ভুক্ত হয়নি। এর ক্রমিক নম্বর 1। কাজে এই ক্রমিক নম্বরে এই মানদণ্ডে যাতে আমরা স্থায়ী থাকতে পারি, সেটাই আমাদের হোক একমাত্র প্রচেষ্টা। আমি আবারও আজকের দিনের অতিথিদের, দর্শকদের আমার সশ্রদ্ধ প্রণাম এবং প্রীতি জানাই এবং একই সঙ্গে এই আশা রাখি যে বিভু ভট্টাচার্য এবং ত্রিপুরা থিয়েটারের সঙ্গে এই সংগ্রামের সঙ্গে যারা ঐকান্তিক ভাবে এতদিন ধরে যুক্ত আছেন, তাদের প্রচেষ্টায় ত্রিপুরা থিয়েটার যাতে আরো উন্নত হয় এবং ইউজিসি কেয়ার লিস্টে 1 নম্বরে যাতে সারা জীবনের জন্য থেকে যায়। ধন্যবাদ। মহালয়া প্রীতি ও শুভেচ্ছা। আমরা এতক্ষণ আমাদের অপর একজন অতিথি যিনি অনুপস্থিত আছেন, কিন্তু ওনার রেকর্ডে ভাষণ আমরা শুনলাম। আমরা এই অনুষ্ঠান থেকে ত্রিপুরা থিয়েটারের পক্ষ থেকে ওনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ লগ্নে এবার সমাপ্তি সঙ্গীত পরিবেশন করবে বিপ্রজিৎ ভট্টাচার্য। ত্রিপুরার নাট্যকর্মীদের, নাট্য স্বজনদের আমি অনুরোধ করবো, যারা
দর্শকও এই মুহূর্তে অনলাইনে আছেন বা ফেসবুকে আছেন, আমাদের অনুষ্ঠান সম্প্রচার সরাসরি দেখছেন। আপনারা আমাদের ওয়েবসাইটে ওটা দেখতে থাকবেন, সারা বছর আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। যে গানটা করবো, গানটা লিখেছেন আমার বন্ধু কবি শুভঙ্কর ঘোষ রায়চৌধুরী, এবং গানটা সুর দিয়েছি আমি। গানটা আসলে একটি নাটকের অংশ। এই নাটকটি আমরা গত বছর করেছিলাম কলকাতার বিভিন্ন কলকাতার ইন্টিমেট স্পেসে, ব্ল্যাক বক্স থিয়েটারে, ইন্টিমেট স্পেসে বিভিন্ন জায়গায় আমরা করেছি নাটকটা, যার নাম শূন্য সংকেত। আজকে যে সামাজিক যে কনটেক্সটে দাঁড়িয়ে আমরা কিন্তু একটা শূন্য সংকেতের মধ্যে আছি। আমরা একটা অর্থনৈতিক, সামাজিক, হেলথ ওয়াইজ একটা বিপর্যয়ের মধ্যে দিয়ে যাচ্ছি। তার থেকে উত্তরণের পথ কিন্তু ইন্ডিভিজুয়াল নয়, কালেক্টিভ। সবাই মিলে আমাদের এই উত্তরণের পথ আমাদের বাঁচতে হবে, আমাদের ডিসাইড করতে হবে। এবং সেই ক্ষেত্রে এই সেন্স অফ কালেক্টিভ, সেটাকে পারভেট করতে হলে, সেটাকে স্প্রেড করতে হলে নাটকের ভূমিকা সর্বোচ্চ। নাটক ব্যতীত অন্য কোনো আর্ট ফর্ম নেই, মানে আমার অন্তত অপিনিয়ন। এখানে সমস্ত আর্ট ফর্মের, সমস্ত কলার সমাহার ঘটছে, এবং this is the only medium through which we can inspire people, we can instruct people, we can teach people, we can establish community relationship between people. এবং সর্বোপরি আজকে এই ক্রমাগত অবক্ষয় থেকে, this decadence, এর থেকে একটা নিস্তার বা একটা হিলিং, সেখান থেকে আমরা নাটক থেকে, কারণ নাটকের একটা অদ্ভুত থেরাপিউটিক এফেক্ট রয়েছে, যেটা we should consider, we should propagate. সেই ফিলসফি নেই আজকের এই গান। এই গান একার গান নয়, এই গান আমাকে আমার মতো থাকতে দাও নয়, এই গান সবাইকে নিয়ে চলার গান, এই গান সবাই। সেই তো একার যুদ্ধ তোমার, দরিয়া পানির ছলা ছল, রুদ্ধকালে নৌকা বিহার, সুখের পুঁজি বারন্ত। সেই তো একার যুদ্ধ তোমার, দরিয়া পানির ছলা ছল, রুদ্ধকালে নৌকা বিহার, সুখের পুঁজি বারন্ত। তাই তো তুমি অলস ভাবে গাইছো যেন বৈঠা দল, নামছে মাটির কবর বাগান, ঢেউ ভেঙেছে অনন্ত। তাই তো তুমি অলস ভাবে গাইছো যেন বৈঠা দল, টানছে মাটির কবর বাগান, ঢেউ ভেঙেছে অনন্ত। সেই তো একার যুদ্ধ তোমার, দরিয়া পানির ছলা ছল, রুদ্ধকালে নৌকা বিহার, সুখের পুঁজি বারন্ত। ঢেউ ভেঙেছে, ঘর ভেঙেছে, যার যেটুকু সামর্থ্য, কারণ তোমায় করতে গেলে ঝড়ের বিচার করতে। ঢেউ ভেঙেছে, ঘর ভেঙেছে, যার যেটুকু সামর্থ্য, কারণ তোমায় করতে গেলে ঝড়ের বিচার করবে কে? এমন ভাবে গাইছো বৈঠা টানার আগুন গান, মাটির বুকে বিকেল নামে, কালের বুকে হেমন্ত। এমন ভাবে গাইছো বৈঠা টানার আগুন গান,
নদীর বুকে বিকেল নামে কালের বুকে হেমন্ত শীত একার যুদ্ধ দরিয়া পানির ছালা ছাড় যুদ্ধকালে নৌকা বিহার সুখের পুঁজি বানন্দ কিন্তু তোমার বিরুদ্ধতার মুহূর্তকাল মিথ্যে নয় হয়তো চোখে থাকতালে সব জয়ের নিশান সন্ধে গান কিন্তু তোমার বিরুদ্ধতার মুহূর্তকাল মিথ্যে নয় হয়তো চোখে থাকতালে সব জয়ের নিশান সন্ধে গান হয়তো তোমার সমস্ত সুখ এই পৃথিবীর শেষ উড়ান মাটির বাদে টানে লেগেছে অস্তপাতে দিনভর হয়তো তোমার সমস্ত সুখ এই পৃথিবীর শেষ উড়ান মাটির বাদে টানে লেগেছে অস্তপাতে দিনভর সেই তো একার দরিয়া পানির ছালা যুদ্ধকালে নৌকা বিহার সুখের পুঁজি বারন্ত সবাই সেই তো একার যুদ্ধ তোমার দরিয়া পানির ছালা যুদ্ধকালে নৌকা বিহার সুখের পুঁজি বারন্ত তাই তো তুমি অলস ভাবে গাইছো যেন দুই ভাদর টানছে মাটির কবর বাগান কেউ ভেঙেছে অনন্ত হাতালি তাই তো তুমি অলস ভাবে গাইছো যেন টানছে মাটির কবর বাগান কেউ ভেঙেছে অনন্ত শীত একার যুদ্ধ তোমার দরিয়া পানির ছালা যুদ্ধকালে নৌকা বিহার সুখের পুঁজি বানন্দ দরিয়া পানির ছালা যুদ্ধকালে নৌকা বিহার সুখের পুঁজি বানন্দ বাহ, খুব সুন্দর, খুব ভালো সমাপ্ত সঙ্গীত শুনলাম। এবারে আমাদের 2020 মহালয়ার পূর্ণ লগ্নে আমাদের ত্রিপুরা থিয়েটার 2020 জার্নালের প্রকাশ অনুষ্ঠান ত্রিপুরা থিয়েটার ওয়েবসাইট www.tripuratheater.com ওয়েবসাইটের আনুষ্ঠানিক উদ্বোধন। সেই সঙ্গে আমরা শুনলাম ইউজিসি এনলিস্টেড হয়েছে আমাদের এই বই, সেই সংবাদও আমরা শুনলাম। আমরা সেই অনুষ্ঠানে এবার আমাদের আজকের অনুষ্ঠানের সভাপতি তথা আমাদের সংস্থার মাননীয় সম্পাদক বিভু ভট্টাচার্য সমাপ্তি ভাষণ রাখবেন। সেই সঙ্গে বলে রাখি আবারও বলে রাখি আমাদের ওয়েবসাইট আপনারা প্রতিনিয়ত তার প্রতি নজর রাখবেন www.tripuratheater.com। এই ওয়েবসাইটে ত্রিপুরা থিয়েটারের এবং ত্রিপুরার নাট্য সম্পর্কিত নানান তথ্য নানান বিষয় সব পেয়ে যাবেন। এতে আপনারা সংযুক্ত থাকবেন, দেখবেন। এই মুহূর্তে ফেসবুকে ত্রিপুরা থিয়েটার পেজে গোটা অনুষ্ঠানটাই সরাসরি সম্প্রচার হচ্ছে। আমরা অনুষ্ঠান শুরু করেছিলাম 11টায়, ভেবেছিলাম 1 ঘন্টায় শেষ করতে পারবো, কিন্তু একটু দেরি হয়ে গেল। যারা উপস্থিত আছেন এখানে এবং যারা ফেসবুক লাইভে আছেন তাদের প্রত্যেককে আমাদের সঙ্গে এই বাড়তি সময়েও সাহায্য করার জন্য অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি। আর আজকে যে আমাদের নাট্য স্বজনরা এসেছেন তাদের সামাজিক পরিস্থিতি, সামাজিক তাদের যে স্ট্যাটাস যাই হোক না, তারা আমাদের নাট্য স্বজন, তারা এসেছেন। আমরা ভীষণভাবে আনন্দিত, আপনারা এতক্ষণ রয়েছেন, আমরা ভীষণভাবে আপনাদের কাছে খুবই কৃতজ্ঞ। এবং ফেসবুকে লাইভে যারা আছেন তারাও যারা দেখেছেন তাদের প্রতিও আমরা আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি। তো আজকের যে 3টি বিষয়, বইটা আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হলো, আপনারা সংগ্রহ করতে পারেন, বইটি ভালো লাগবে। দ্বিতীয়ত একটা নতুন ইনফরমেশন পেলেন আপনারা যে এই বইটি
ইউজিসি কেয়ার লিস্টে লিস্টেড করেছে, তাতে এর মান সম্পর্কে আমরা আরো সচেতন থাকবো ভবিষ্যতে। আর আমাদের কার্যক্রম, আমরা এখন তো নাটক করতে পারছি না, নাটক করা, লেখা বা এই যে বই প্রকাশ, নাট্য সম্বন্ধীয় যে কাজকর্ম, তা আপনাদের কাছে জানানোর জন্য অলওয়েজ রেডি ফর ইনফরমেশনটা সবসময় দেওয়ার জন্য আমরা এই যে ত্রিপুরা থিয়েটার ওয়েবসাইট করেছি www.tripuratheatre.com। এতে আপনারা ক্লিক করলে আপনারা জানবেন, এবং এখন পর্যন্ত সবগুলো সম্ভব হয়নি এন্ট্রি দেয়া। আমরা ধীরে ধীরে একে আরো মডার্নাইজ করার আপনার চেষ্টা জারি। আপনাদের সবাইকে ধন্যবাদ, ত্রিপুরা থিয়েটারের অভিনন্দন, নমস্কার। আপনারা গ্রহণ করুন।